আমরা ফোকাস করব একটা ঘটনায়, যেই ঘটনাটা তোমারই কোনো একটা ক্লায়েন্টের সাথে ঘটেছে। আর যদি খুব ভুল না করি এই সেম সাবজেক্ট নিয়েই ঘটনাটা এগোবে। একদম শুরু থেকে বলো কি হয়েছিল? 2025-এর নভেম্বর মাসের 12 তারিখে আমার কাছে রাত 2টোর সময় একটা মেসেজ আসে। আচ্ছা। পরের দিন সকালে উঠে যখন মেসেজটা চেক করলাম, জাস্ট মেসেজে লেখা ছিল হেল্প। কল করে আমাকে বললো যে আমি ফোনে কিছু বলতে পারবো না, আমি সামনাসামনি এসে বলবো, কারণ ফোনে যখন আমি কথা বলবো কেউ একটা আমাকে শুনছে ওই মুহূর্তে। যখন মোটামুটি 2 সপ্তাহ এরকম কিছু হয়, তখনও ফিল করতে পারে যে ওর ঘরে সেই রুমে কোনো একটা প্রেজেন্স আছে। এবার ওর মনে হলো যে যখন রাস্তায় বেরোচ্ছে ওর কাঁধের মধ্যে কিছু একটা ও ফিল করতে পারছে, ভারী কিছু আচ্ছা। শোল্ডারে, কি কেউ একটা মনে হয় ওকে ভর করে চলছে। তো ও অফারিংটা দিয়ে একটা সাইডেও লুকিয়েছিল। ও দেখলো একটা পাখি, যে পাখিটা পুরো ব্ল্যাক কালারের, অনেক বড় তার চেহারা, পিছনে দুটো উইংস আছে। সে ওই প্লেটটার সামনে বসিয়ে চিকেনটাকে খাচ্ছে। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, গল্পওয়ালার আরও একটা মারাত্মক হরর পডকাস্টে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে ভয়ানক একটা ঘটনা এই পডকাস্টে আপনারা শুনতে চলেছেন। এমন একটা ঘটনা যা আপনাদের শিখিয়ে দেবে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে যখন আপনি কিছু পেতে চান যেটা আপনার ভাগ্যে নেই, এবং সেটা পেতে গিয়ে আপনি সমস্ত লিমিটেশন অতিক্রম করে ফেলেন, তখন আপনার শেষ পরিণতি সর্বনাশের মাধ্যমেই হয়। আজকের পডকাস্টে আমাদের সাথে রয়েছেন মধুমিতা দত্ত। মারাত্মক একটা কেস স্টাডি সে আজকের পডকাস্টে আমাদের সাথে শেয়ার করেছে। সব মিলিয়ে বলতেই পারি আজকের এপিসোড আপনাদের ভয় পাওয়াবে। তাই আজকের পডকাস্ট আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো মধুমিতা, ওয়েলকাম টু গল্পওয়ালা। থ্যাংক ইউ। কেমন আছো আগে বলো? আমি খুব ভালো আছি, তুমি? আমিও ভীষণ ভালো আছি। এটা আমাদের 3rd এপিসোড, যদি খুব ভুল না করি। অনেক দিন পর তুমি এলে আজকে। তো আজকে আমাদের বসার পেছনে যে কারণটা সেটা হচ্ছে আজকের পডকাস্টে আমরা এমন কিছু টপিক, এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো এবং সেই কথার পরিপ্রেক্ষিতে এমন কিছু ইনফরমেশন বা তথ্য উঠে আসবে যেগুলো নিয়ে আমার মনে হয় না বাংলা ইউটিউবে বা বাংলার কোনো পডকাস্টে এর আগে কথা হয়েছে। তো যেমন সেটার মধ্যে রয়েছে অ্যাঞ্জেল হিলিং। কারণ এতগুলো এপিসোডে একটা কমন কমেন্ট আমি পেয়েছিলাম, সেটা হচ্ছে দাদা তুমি অ্যাঞ্জেল হিলিং নিয়ে একটা পডকাস্ট করো। যারা অ্যাঞ্জেল হিলিং সম্পর্কে জানতে চায়, তো সোশ্যাল মিডিয়াতে এরকম প্রচুর ভিডিওসও আমরা দেখে থাকি যেখানে অ্যাঞ্জেল হিলিং রিলেটেড এরকম অনেক কিছু মানুষকে গাইড করা হচ্ছে এবং মানুষজন সেই জিনিসগুলোকে দেখে, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে দেখেই সেগুলো নিজেদের লাইফে অ্যাপ্লাই করছে এবং তার পরিপ্রেক্ষিতে অনেক রকমের ঘটনাও তাদের সাথে ঘটছে, অনেক রকমের এক্সপিরিয়েন্স তারা করছে, কোনোটা ভালো কোনোটা খারাপ। তো আজকে আমরা একটু ডিপ ডাইভ করবো এই মেন সাবজেক্টটাতে। বাট তার আগে আমরা ফোকাস করব একটা ঘটনায়, যেই ঘটনাটা তোমারই কোনো একটা ক্লায়েন্টের সাথে ঘটেছে। আর যদি খুব ভুল না করি এই সেম সাবজেক্ট নিয়েই ঘটনাটা এগোবে। একদম শুরু থেকে বলো কি হয়েছিল। ওকে, সো এখন তো 2026 চলছে। 2025-এর নভেম্বর মাসের 12 তারিখে আমার কাছে রাত 2টোর সময় একটা মেসেজ আসে আচ্ছা। হোয়াটসঅ্যাপে। তো আমি ঘুমিয়েছিলাম, আমি জানি না, বাট পরের দিন সকালে উঠে যখন মেসেজটা চেক করলাম, জাস্ট মেসেজে লেখা ছিল হেল্প।
বাস, আর কিছু মেসেজে ছিল না। তো মেসেজটা ওরকম দেখে আমি একটু তার ডিপি, প্রোফাইল, নাম এগুলো আমি চেক করি। তো দেখলাম একটা মেয়ে, খুব মিষ্টি দেখতে একটা মেয়ে, তার প্রোফাইল ওটা। তো আমি তাকে বললাম, হ্যাঁ এই টাইম একটা দিলাম আমি দুপুরের দিকে, যে তুমি আমাকে কল করো। তো আমাকে কল করলো, কল করে আমাকে বললো যে আমি ফোনে কিছু বলতে পারবো না, আমি সামনাসামনি এসে বলবো, কারণ ফোনে যখন আমি কথা বলবো কেউ একটা আমাকে শুনছে ওই মুমেন্টে, আচ্ছা, সো আমি ওটা বলতে পারবো না। তো আমি ওকে টাইম দিলাম। তো আমারও মনে হয়েছিল যে কোনোভাবে ওর সাথে কিছু এমন একটা আছে, এটা ওর সাথে কানেক্টেড আছে। হুম তো যখন ও আমার কাছে আসবে, আমার বাড়িতে আসবে, তো সাথে নিয়েই আসবে। হুম তো আমি ওর সাথে বললাম যে ঠিক আছে তুমি নেক্সট ডে আসো। 2 দিন পর টাইম দেওয়ার আমার কথা ছিল, বাট ও আমাকে খুব বললো আর্জেন্ট আছে। তো নেক্সট দিন ও এলো। তুমি বিলিভ করবে না, ওকে আমি যখন ওর ডিপিটা দেখেছিলাম তখন ওকে দেখে আমার মনে হচ্ছিল একটা মিষ্টি মেয়ে, সুন্দর একটা মেয়ে। কিন্তু যখন ও এসছিল, তো ওই ডিপির পিকচারের মধ্যে আর ওর রিয়েলেও যেরকম, সেটার মধ্যে কোনো মিল নেই, পুরোটাই ডিফারেন্ট। মানে আমি আচ্ছা। বুঝতেই পারলাম না যে ওই প্রোফাইল পিকচারের মেয়েটা আর এই মেয়েটা সেম। তো আসলো, আমি বললাম ওকে যে তোমার প্রোফাইল পিকচারটা তো অন্যরকম লাগছে। তখন ও বললো হ্যাঁ ওটা আমার অনেক দিন আগের পিকচার। তো ও এলো, এসে আমরা বসলাম। ও যখনই এলো না, পুরো আমার টেম্পারেচার ঠান্ডা হয়ে গেল। আর তখন 12 নভেম্বর, ওরকম উইন্টার ওরকমভাবেও পড়েনি যে একদম ঠান্ডা হয়ে যাবে চারপাশ। তো যখন এলো, তো পুরো জায়গাটা আমি বুঝতে পারলাম যে ঠান্ডা হয়ে গেছে, টেম্পারেচার ড্রপ করছে। মানে তোমার বাড়িতে এসেছিল? হ্যাঁ আর তোমার বাড়িতে টপ ফ্লোরে? হ্যাঁ, ওকে। আর সেটাও দুপুরবেলার টাইমে। হুম তো টেম্পারেচার যখন ড্রপ করেছে, তার মানে আমি বুঝলাম যে কোনো নেগেটিভ এন্টিটি আছে। নেগেটিভ কিছু থাকলে তখনই টেম্পারেচার ড্রপ হয়, হুম পজিটিভ বিং থাকলে টেম্পারেচার ওরকম ড্রপ হয় না। তো এলো, আসার পর আমাকে বললো যে একটু টাইম নিয়ে ওর ঘটনাটা শুনতে। তো একটু ফ্ল্যাশব্যাকে যাচ্ছি। ওর আজ থেকে প্রায় 5 বছর আগে ওর একটা ছেলের সাথে রিলেশনশিপ হয় ফেসবুকের থ্রুতে। ওকে। তো সেই সম্পর্কটা মোটামুটি 4-5 মাস টেকে। তারপরে যেটা হয়, ও তখন জাস্ট স্কুল পাস করেছে, স্কুল পাস আউট করছে, এরকম 12 দেবে। তো ছেলেটা ওই মুহূর্তে কলেজে পড়ে। তো এবার ওই টাইমে দুজনই একটা টিনেজ এজে আছে। তো দুজনেরই একটা ইমোশনাল ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, কেউ স্টেবল নয়। তো সম্পর্ক 5 মাসের পর ছেলেটা বলে যে আমি তোমার সাথে থাকতে পারবো না, আমার বোরিং লাগছে। তো ছেলেটা ওকে ছেড়ে চলে যায়। আর এবার যেটা হয়, ওর ওই জিনিসটাকে পুরোপুরি মেনে নিতে পারে না। ও স্কুল লাইফে ছিল? হ্যাঁ, 12 দেবে, আচ্ছা। বোর্ড এক্সাম আছে, দেবে। তো ওইটাও কোনোভাবে মেনে নিতে পারে না। এবার ওর ফ্যামিলি না ভীষণ একটু খুব সিম্পল ফ্যামিলি, অতটা বহির্জগতের সাথে ওদের অত সম্পর্ক নেই মেয়েটার আর তার ফ্যামিলির। ওকে। তার ফ্যামিলিতে তার বাবা, মা, ভাই আর এই মেয়েটা। তো খুব একটা হ্যাপি অ্যান্ড খুব সিম্পল ফ্যামিলি। তো মেয়েটা যখন এই ব্যাপারটা মেনে নিতে পারে না, একটু কনজারভেটিভ ফ্যামিলি, ঘরেও সেই ব্যাপারটা কাউকে বলতে পারছে না। তো মেয়েটা অ্যাকচুয়ালি ওয়াটার সাইন। তো ওয়াটার সাইনদের এমনি ইমোশনটা বেশি হয়। তো তার মধ্যেও টিনেজে আছে, ওর ইমোশন আরও বেশি। আর এমনিতেও না, যেটা আমরা এমপ্যাথ বলি, যে সবার ইমোশনটাকে নিজে অ্যাবজর্ভ করে নিজের মধ্যে। যখন ওর আশেপাশে কেউ থাকে, তার ইমোশনটাকেও নিজের মধ্যে নিয়ে নিতে পারে। আচ্ছা। তো ওটাতে ওর এই প্রবলেমগুলো আরও বেশি হয়। তো এবার ও স্পিরিচুয়াল ওরকম কিছু নয়, বাড়িতে যেরকম পুজো হয় সবার সেরকমই হয় হিন্দু মতে। কিন্তু এবার ওর মনে হলো যে এই পথ দিয়ে তো কোনোভাবেই ছেলেটাকে ফেরত পাওয়া সম্ভব না। কোন পথ দিয়ে? এই নর্মাল পুজো করে, পুজো পাঠ করে, যেটা আমরা ঘরে আচ্ছা, করি, সেটা আচ্ছা। ভাবে তো কোনোভাবে পসিবল না ওকে পাওয়া। তো ও এবার যেটা হয়, ইউটিউব, ফেসবুক এইসব সার্চ করতে শুরু করে। করতে করতে ও একটা সাবলিমিনাল পায়। সাবলিমিনাল হচ্ছে এক প্রকারের সাউন্ড। একটা মিউজিক হয়, ধরো তুমি কোনো সমুদ্রের আওয়াজ পাবে, বা কোনো বৃষ্টির জলের আওয়াজ পাবে, বা কোনো পিয়ানোর একটা সাউন্ড পাবে। তো ওই সাবলিমিনালের নিচে এরকম লেখা থাকে যে এটা 2 ঘন্টার মধ্যে কাজ করে, 10 মিনিটের মধ্যে কাজ করে, 2 দিনের মধ্যে কাজ করে। ইভেন তুমি যদি 1 মিনিটের জন্য শোনো, তাহলে ওটা তোমার কাজ করে যাবে। এরকম হয় না। ওকে।
তো এবার সাবলিমিনাল মানে হচ্ছে ওই যে ধরো তুমি একটা বৃষ্টির আওয়াজ পাচ্ছ, সেই বৃষ্টির আওয়াজের পিছনে কিছু অ্যাফার্মেশনস থাকে, মানে কিছু Okay. পজিটিভ ওয়ার্ডস থাকে, ওটা আমি পরে বলছি। তো ওটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে ডিরেক্টলি যায়, এটা পুরোপুরি সায়েন্স আর পুরোপুরি সাইকোলজিক্যাল। আচ্ছা, মানে এটা যারা এই মিউজিকগুলো আপলোড করে সোশ্যাল মিডিয়াতে, ডেফিনেটলি কেউ না কেউ তো আপলোড করছে, হ্যাঁ, তো তারাই কি ওই মিউজিক মানে ওই ওয়ার্ডস, অ্যাফার্মেটিভ ওয়ার্ডসগুলো দিয়ে দেয়? দিয়ে দেয়। ওকে, আর সেটা আমরা শুনতে পাই না, কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ড, অবচেতন মনে সেই কথাগুলো চলে যায়। আচ্ছা, তো সেটা যদি তুমি অনেক দিন টানা শুনতে থাকো তো একটা চেঞ্জেস তুমি পাবে। তো এবার ও জানতো না এটার অ্যাকচুয়াল ব্যাপারটা, তো জানতো না। ও জানতো যে এটা 2 মিনিটে কাজ করে, মানে আমার এটা শোনা উচিত। তো ওটা লাভ ভাইব্রেশন ছিল একটা, গেট ইওর এক্স ব্যাক, এগুলো তো থাকেই না, কীভাবে নিজের এক্সকে ফেরত পাওয়া যায়। তো এটাও শোনা স্টার্ট করে, কন্টিনিউয়াসলি শোনে, মানে এগুলো জেনারেলি দিনে 1 বার কি দিনে 2 বার এরকমভাবে শুনতে হয়। তো কন্টিনিউয়াসলি ওটা শুনতে থাকে, সারা দিন ওটাই শুনছে। সামনে ওর বোর্ড এক্সাম চলে আসে, বোর্ড এক্সাম হয় কিন্তু রেজাল্ট ওরকম ভালো হয় না। তো তাই জন্য ও ড্রপ করে যায় ওই ইয়ারটা। ব্যাক পেয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, 12 বার ওর ক্লিয়ার হয় না, কারণ ও পড়াশোনা করছিল না, ও শুধু সাবলিমিনালই শুনছিল। তো ও ভাবলো যে এই সাবলিমিনালটা হয়তো ওর জন্য আনলাকি, সুপারস্টিশিয়াস একটা আসে, যেহেতু ওই টাইমে এতটাই ওর মধ্যে ইমোশনাল একটা ফেজ দিয়ে যাচ্ছিল, যা দেখছে তাই ওটাকে বিলিভ করছে। তো এবার ওটা করতে করতে ও এবার যেটা আমরা করি যে ইউটিউবে কোনো ভিডিও দেখলে সেটার রিলেটেড আরও ভিডিও আমাদের কাছে চলে আসে। তো ওটা রিলেটেড আসে যে এঞ্জেলদের মাধ্যমে নিজের প্রবলেমগুলোকে, হ্যাঁ, হারিয়ে যাওয়া ভালোবাসা ফেরত পাওয়ার, প্রবলেমগুলোকে সলভ করা। তো ও খুব এক্সাইটেড যে এবার আমি পাবোই। তো ওখানে দুজন এঞ্জেলের নাম থাকে, সেটা হচ্ছে একজন হচ্ছে জ্যাটকিয়েল আর একজন হচ্ছে তোমার শ্যামুয়েল, জ্যাটকিয়েল অ্যান্ড শ্যামুয়েল। তো এবার জ্যাটকিয়েল কি করে, রিলেশনশিপ যদি কারোর ভেঙে যায় তো সেটা যদি দুজনে থেকে বেরোতে পারছে না, কিন্তু ওটা টক্সিক, একসাথে থাকাও যাবে না, তাই ওদের দুজন যাতে মিউচুয়ালভাবে ক্ষমা করে দেয় সেটার কাজ করে। আচ্ছা, তো এটার পরে ও ওই সাবলিমিনাল শোনা স্টার্ট করে দেয়। আর এবার স্যামুয়েলের ওখানে কাজটা কি? শ্যামুয়েলের কাজ হচ্ছে রিলেশনশিপ যাদের প্রবলেম চলছে, মানে অনগোয়িং রিলেশনশিপে আছে, মানে ধরো আমি কোনো সম্পর্কে আছি কিন্তু সম্পর্কে কোনো একটা কারণে খারাপ কিছু চলছে, তো শ্যামুয়েল সেই ব্যাপারটাকে হিল করে, রিলেশনশিপ প্রবলেম হিল করে। ওকে, কিন্তু একবার যখন ব্রেকআপ হয়ে গেছে সেখানে শ্যামুয়েলের কোনো কাজ নেই। বাট ও ওই দুটোই শুনছে, যেটা ব্রেকআপ বা ডিট্যাচমেন্টে হেল্প করে। হ্যাঁ, এবারও শ্যামুয়েলেরটাও শুনছে, ও জ্যাটকিয়েলেরটাও শুনছে, বিকজ ওর আচ্ছা। কাছে প্রপার নলেজটা নেই যে শ্যামুয়েল আলাদা কাজ করবে, জ্যাটকিয়েল আলাদা কাজ করবে, কিন্তু অ্যাকচুয়ালি শ্যামুয়েল অ্যান্ড জ্যাটকিয়েলকে একসাথেই লাভ ভাইব্রেশনের হিসেবেই কাজ করা হয়, আচ্ছা, বলা হয়, কিন্তু তাদের মধ্যে ভাগ আছে। তো ডিপ নলেজের এবার যেটা ওর থাকার কথা না, তো ওটা করতে করতে ওটা শোনে, কিছুদিন শোনার পর ওর মনে হয় যে এটাও কোনো কাজ করছে না, তো ওটা বন্ধ করে দেয়। আচ্ছা, যেটা আগে শুনছিল সেটাও কন্টিনিউ করে আবার, মানে একটা ছাড়ছে একটা ধরছে, এইরকমভাবে কোনোটাতেও স্টেবল হতে পারছে না। তারপর দেখে আর্কএঞ্জেল মাইকেল আচ্ছা, রিলেটেড একটা, ওর গুগলে আসে কি ফেসবুকে আসে কোথাও, আসার পর ও দেখে যে আর্কএঞ্জেল মাইকেলের ব্যাপারে সার্চ করে, যতটুকু ও জানতে পারে আর্কএঞ্জেল মাইকেল হচ্ছে সবচেয়ে সুপ্রিম এঞ্জেল, অ্যান্ড এটা সত্যি। তো ওটার পরও ভাবলো হ্যাঁ এবার এই একজন আছে যে আমাকে হেল্প করতে পারবে। তারপরও অনেক ডিপ রিসার্চ করেও জানি না কোথা থেকে জানতে পেরেছে যে আর্কএঞ্জেল মাইকেলের সাবলিমিনাল শোনা উচিত সম্পর্ক ঠিক করার জন্য। তো এবারও আর্কএঞ্জেল মাইকেলের সাবলিমিনাল ইউটিউবে সার্চ করে কোথাও একটা পায়, ওটাও শোনা স্টার্ট করে। কিছুদিন শোনে, ওর লাইট ফিল হতে থাকে, একটু বেটার ফিল হতে থাকে, হতে হতে তারপর ও আরেকটা রিলেটেড ভিডিওতে দেখতে পায় যে আর্কএঞ্জেল মাইকেলের সিজিল, আচ্ছা, তো সিজিল দেখতে পায়, আরেকটা দেখতে পায় চান্টিং, মানে কোনো একটা স্পেসিফিক মন্ত্র হয়তো, তো আর্কএঞ্জেল মাইকেলের একটা স্পেসিফিক মন্ত্র, ওরা ফেসবুক থেকেই পায়। যখন ও ওই মন্ত্রটা পায় তো ওখানে ও দেখে যে এই মন্ত্রটাকে অন্তত 108 বার সকালে, 108 বার রাত্রে, তো এরকমভাবে যদি ও চান্ট করে কিছু দিনের মধ্যেই ও নিজের এক্সকে ফেরত পেয়ে যাবে, গ্যারেন্টেড 100% ও পেয়ে যাবে।
তারপর ওর একটা রিচুয়াল ওখানে বলে যে একটা ক্যান্ডেল জ্বালাতে হবে হোয়াইট কালারের, সেই 3টে ক্যান্ডেল ওকে লাগবে, হোয়াইট কালারের ক্যান্ডেল 3টে ক্যান্ডেল সামনে ওকে রাখতে হবে নিউ মুনের টাইমে, মানে অমাবস্যার টাইমে থেকে শুরু করে, মানে ফুল মুনের পর থেকে যে আমাদের ওয়ার্নিং ফেজ হয়, যেই টাইমে আমাদের মুনের মানে উজ্জ্বলতাটা কমতে থাকে, ডিম হতে থাকে, সেই টাইম থেকে অমাবস্যা পর্যন্ত ওটাকে ওয়ার্নিং ফেজ বলে। আচ্ছা, তো সেই ওয়ার্নিং ফেজে ওকে এটা করতে হবে। তো ও অত বোঝে না ওয়ার্নিং ফেজ কি, ও নিউ মুনটা বোঝে যে হ্যাঁ এটা অমাবস্যার টাইম। তো ওই টাইমে ওকে মিড নাইটে উঠে সামনে 3টে ক্যান্ডেল রেখে ওকে ওই মন্ত্রটাকে করতে হবে। আর সেই মন্ত্রটাকে বলে এনচ্যান্টিং, ENN চ্যান্টিং। তো এনচ্যান্টিংটা ছিল স্যালিকাট ইকাস মাইকেল, আচ্ছা, এটা ছিল ওর মন্ত্রটা। ও যেটা আমাকে বলেছে ওটা পেয়েছিল স্যালিকাট ইকাস মাইকেল। তো এটাও কন্টিনিউয়াসলি চান্ট করতে থাকে। মোটামুটি 1 সপ্তাহের মধ্যে একটা ও পজিটিভ রেজাল্ট পায়। সেটা হচ্ছে ওর এক্সের একটা ওর কাছে মেসেজ আসে যে কেমন আছিস, বাস, এ নর্মাল, আর কিছু নয়, কেমন আছিস। সো বুঝে যায় যে এটা ওয়ার্ক করছে। তো ওটাকে ও, যেটা 108 টাইমস করার কথা, সেটাকে ও আরও বাড়িয়ে দেয়, কারণ যত তাড়াতাড়ি ও চ্যান্টিং করবে তত তাড়াতাড়ি ও পাবে তাকে। তো ওটাও কন্টিনিউয়াসলি করতে থাকে। করতে করতে যখন মোটামুটি 2 সপ্তাহ এরকম কিছু হয়, তখনও ফিল করতে পারে যে ওর ঘরে, বাড়িতে নয় বাট ও যে রুমটাতে করে, সেই রুমে কোনো একটা প্রেজেন্স আছে। আচ্ছা, এবার সেটা আর্কেঞ্জেল মাইকেলেরই ও জানে, তারই প্রেজেন্স হবে, বিকজ ও তাকেই ডাকছে। আর প্রেজেন্সটা ওর খুব সফট লাগে শুরুতে, কি হ্যাঁ কেউ ওর কাঁধে হাত দিচ্ছে, কেউ ওকে কমফর্ট করছে, এইরকম প্রেজেন্সও ফিল করে। আচ্ছা, মানে ও ফিজিক্যালি একটা প্রেজেন্স ফিল করে। ওকে, তো ও তো খুব হ্যাপি, সব কিছু ঠিক যাচ্ছে। তো করতে করতে তারপর ও দেখলো যে এইটার ইন্টেন্সিটিটা আরও কতভাবে, কীভাবে এই তীব্রতাটা আরও বাড়ানো যায়, যে আমি তাকে যাতে সামনে দেখতে পাই, যাকে আমি ডাকছি তাকে সামনে দেখতে পাই। ওকে, তো এবার ও বয়ফ্রেন্ডকে তো চাইতোই, নিজের এক্সকে তো ফেরত চাইতোই, কিন্তু সেটার সাথে সাথে না ও এই জিনিসটার সাথে আরও অবজেসড হয়ে গেছে কিউরিওসিটি থেকে ভীষণ, কি আমি এবার যাকে এত এইটুকু কম টাইমে সে আমার কাছে এসে গেছে, তাহলে আমি আগে এবার দেখতেও পারবো। তো ও তখন সিজিলটা বের করে। একটা সিজিল মানে হচ্ছে তোমার, সিজিলটা আমি পরে আসছি, আমি জাস্ট একটু বলে দিই। সিজিলটা হচ্ছে এক টাইপের যন্ত্রম, যেটা আমাদেরও আছে, এক একটা দেবদেবীর এক এক টাইপের যন্ত্রম হয়। তো সেরকম আর্কেঞ্জেলসদেরও এক এক টাইপের, ইভেন ডেমন্সদেরও সিজিল হয়। তো সিজিল কোথাও থেকে একটা বার করে, সোর্স আমি জানি না কোথা থেকে পায়, বের করে। তো সিজিলটার আরেকটা জিনিস, ও যখন এই টাইমের থেকে, এই ফেজ থেকে যাচ্ছিল, যেই টাইমে ও মানে ওর এক্সের সাথে, এক্স ওকে মেসেজ করেনি, তার আগে পর্যন্ত ওর পিরিয়ড স্টপ হয়ে গেছিলো, ওটা আর হচ্ছিল না। তো ওই এজে একটা হরমোনাল ফ্ল্যাকচুয়েশনের জন্য, স্ট্রেস থেকে, এগুলো হতেই পারে, ওটা নর্মাল। তো ডক্টরও দেখায়, ডক্টরও বলে কোনো রকম ব্যাপার নেই। তো মোটামুটি 1-2 মাস, 1-1.5 মাসের মতন ওর হয়নি জিনিসটা। তো যখন ও সিজিল ড্র করে, মানে ওকে বলা হয়েছিল যে ওরকম মিড নাইটে নিউ মুনের টাইমে একটা রেড কালারের পেন দিয়ে ওই সিজিলটা, একটা পার্চমেন্ট পেপার হয় না, আর ভার্জিন পেপার, পার্চমেন্ট পেপার ও বোঝেনি, ভার্জিন পেপার মিনস যেই পেপারটা অন্য কোনো জিনিসে ইউজ হয়নি, সেরকম টাইপের পেপার। তো ভার্জিন মানে জেনারেলি যে কোনো সিজিল ভার্জিন পেপারেই করতে হয়। আগে ওগুলো অনেক টাইপের, লাইক রূপোতে, তামাতে, পিতলে, সোনার ওপর, যার 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 যেটা, সেটার ওপরে খোদাই করে করা হতো সিজিলসগুলো। এখন মডার্ন এজে ওটা পসিবল না, তাই ওটা ভার্জিন পেপারে হয়। তো পেপার ও কিনে আনে দোকান থেকে, ও পেপারের মধ্যে ওই সিজিলটা ড্র করে। অ্যান্ড সারপ্রাইজিংলি, যে অত ড্রয়িং জানে না, অত স্কেচ জানে না, বা যে ওই রকম টাইপের জিনিস আগে কোনো দিন ড্র করেনি, সে প্রথম ট্রাইতেই ওটা পারফেক্টলি ড্র করে নিয়েছিল। আচ্ছা, যেটা আমাদেরও এখনও প্রবলেম হয়, মানে অনেক দিন ধরে প্র্যাকটিস করে করে তারপর গিয়ে করতে পারি, এটা এখনও হয়। তো ও ওটা ড্র করে নেয়, আর ওটা দেখেই ওর অ্যাট্রাকটিভ লাগছিলো যে ওটা ওকে টানছে। এবার সিজিল শুধু আঁকলেই হয় না, ওটাকে অ্যাক্টিভেট করতে হয়। অ্যাক্টিভেটের জন্য কিছু স্পেশাল প্রেয়ার থাকে, এনচ্যান্টিং থাকে, আর ব্লাড লাগে। নিজের
নিজের, যার জন্য ওটা করছো তুমি, যেটার নিজের মানে ব্লাড মানে তুমি ওখানে রক্ত দিচ্ছ, মানে তুমি তোমার ডিএনএ ওখানে দিচ্ছ। তো এবার ওর বাচ্চা মেয়ে, তো সে এবার হাতে নিডিল ফোটাবে, করবে, ও মানে অতটা সাহস পায়নি ওটাতে। তো যাই হোক, সিজিলটা যেদিন ও করে, ড্র করে, তার পরের দিনই ওর পিরিয়ড স্টার্ট হয়। আচ্ছা। তো স্টার্ট হওয়ার পর ও সেই ব্লাড নিয়ে ওই সিজিলে দেয়। পিরিয়ডসের ব্লাড নিয়ে? ইয়েস, হ্যাঁ, ওই ব্লাড অ্যাকচুয়ালি ব্লাড ম্যাজিকে হয়, এটা রং নয়, এটা হয় পাওয়ারফুল ম্যাজিক। কিন্তু ওই জায়গাটাও ভুল করেছিল, মানে ওটা ওর ভুলের একদম মাত্রা ছাড়িয়ে গেছিলো ওই টাইমটাতে। তো ওখানে ডিএনএ হিসাবেও ব্লাড দিয়েছিল, এবার রক্ত দিয়েছিল। ওখানে জেনারেলি বলা হয় একটা কিউ টিপের মাধ্যমে একটা ড্রপ ব্লাড ওখানে দিতে হবে, কিন্তু ওই একটা ড্রপ ব্লাডের জায়গায় ও অনেকটা ব্লাড দিয়ে দেয়। মানে লাইক পুরো সিজিল একটা সার্কেল হয়, স্কোয়ারও হয়, সার্কেল হয়, সেই সার্কেলটাকে পুরো ব্লাডে ব্লাড করে দিয়েছিল, মানে পুরো রেড হয়ে গেছিলো। আর যেই সার্কেল থেকে, মানে যেই পেপারটা থেকে ব্লাড নিচে পড়ছিল, এইরকম টাইপেরও করলো। করার পর ও ওই সিজিলটাকে নিয়ে বসলো। এবার মাঝরাতে করতে বলেছিল ওকে, মাঝরাতে সিজিল নিয়ে বসলো, আর সেটা ওই চ্যান্টিং যেটা ছিল, স্যালিকাট ইকাস মাইকেল, এই চ্যান্টিংটাও কন্টিনিউয়াসলি করতে থাকলো। যেই দিন করলো সেই দিনই ও ফিল করলো যে সামনে কেউ একটা শ্যাডো দাঁড়িয়ে আছে। যেখানে ক্যান্ডেলটা জ্বালিয়েছে, একটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল, তিনটে ক্যান্ডেল, মিডিলে যে ক্যান্ডেলটা, সেটার অপোজিটেও দেখতে পাচ্ছে কোনো একটা শ্যাডো আছে। আর যেহেতু ক্যান্ডেলটা জ্বলছে, তো ওই ফ্লেমটাতে ওই শ্যাডোটাকে আরও বেশি বড় লাগছে দেখতে। তো বুঝলো যে হ্যাঁ, আর্কঅ্যাঞ্জেল মাইকেল এবার ম্যানিফেস্ট হয়ে গেছে, আর্কঅ্যাঞ্জেল মাইকেল চলে এসছে। তো আরও এক্সাইটিং ও। এবার তার এরকম কন্টিনিউয়াসলি চলতে থাকলো। তারপর ও প্রেজেন্স ফিল করতে পারলো কিভাবে, ও হাঁটছে, চলছে, আর এটা করতে কিন্তু অনেক টাইম লেগেছে ওর, এটা একদিনের ব্যাপার না। ডেইলি এই প্র্যাকটিসটাও করতে লাগলো, ব্লাড একবারই লাগবে ওর। করতে থাকলো। এবার ওর মনে হলো যে যখন রাস্তায় বেরোচ্ছে, ওর কাঁধের মধ্যে কিছু একটা ও ফিল করতে পারছে, ভারী কিছু। আচ্ছা। শোল্ডারে কি কেউ একটা মনে হয় ওকে ভর করে চলছে। তো চলতে চলতে এরকম ফিল হলো, ঘরের মধ্যে খাচ্ছে, মনে হচ্ছে যে ওর প্লেট থেকে হয়তো কেউ নেওয়ার চেষ্টা করছে, বা ওর প্লেট থেকে কাউকে দিতে ইচ্ছে করছে। প্লেটের মধ্যে চুল পাচ্ছে, এভরিডে খাবারের মধ্যে চুল পাচ্ছে। তো মনে হলো যে অ্যাক্টিভেটেড হয়েছে, আমি যাকে ডেকেছি সে এসছে। তারপর ও একদিন আমাকে এরকমভাবে বলছে, ও একদিন ঘুমাতে গেল, যখন ও রাত্রিবেলা উঠলো, মাঝরাতে উঠলো, ওর মনে হলো যে ওর শোল্ডারে কিছু একটা ব্যথা হচ্ছে। তো ভেবেছে আমার ঘুমানোর দোষে হচ্ছে। পরের দিন সকালে যখন উঠলো, ওর শোল্ডারটা ওর মাকে দেখাতে বললো। শোল্ডারের মধ্যে না মনে হলো কি, মানে বড় কোনো পাখির যদি বড় বড় নখ হয়, সেটা দিয়ে যদি কেউ আঁচড় দেয়, দুটো শোল্ডারে সেরকম আঁচড়। 7টা আঁচড় এই শোল্ডারে, 7টা আঁচড় এই শোল্ডারে, 7টা আঁচড়? 7, টোটাল 14। ওকে। 7 এই শোল্ডারে, 7 এই শোল্ডারে, লেফট হ্যান্ড রাইটে, 7 7 14টা আঁচড়। অ্যান্ড খুব মানে একদম হয়েছে, সবে মাত্র হয়েছে, যার মধ্যে একটু ব্লাডও লেগে আছে। তো ওটা থেকে একটু ভয় পেল কি হ্যাঁ, এটা তো নর্মাল নয় জিনিসটা, যদি আমার কেউ ভালোই বাসে তো সে আমাকে আঁচড় কেন দেবে। কিন্তু ও থামালো না, ও কন্টিনিউয়াসলি করলো। তারপর ওর মনে হলো যে এই সিজিলটা কি শুধু ব্লাড দিয়ে হবে, নাকি আরও এটাকে কোনো অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া যায়। মানে ওর মধ্যে তখন ওর মাইন্ডটা তখন অন্য রকমভাবে কাজ করছে, যেটা নর্মাল করা উচিত না। ওকে ইন দ্য একটু মিন টানছে। টাইম ওর যে এক্স বয়ফ্রেন্ড, সে কি কোনোভাবে সে তাকে মেসেজিং করছে, কল করছে, নর্মালি একটা কথা আবার স্টার্ট হয়েছে। তো ওটা বললো যে আরও কি কোনোভাবে এটা করা উচিত, লাইক এটাকে কি আমি আরও কোনো অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারি এই সিজিলটাকে, বিকজ ওর মাইন্ড তখন অন্য দিকে, ওকে একটু টানছে নিজের দিকে, কি এটা করা উচিত ওর। তারপর ওর বয়ফ্রেন্ডের সাথে আবার ওর প্যাচ আপ হলো, ওকে মিট করতে ডাকলো, ও গেল। আরও দেখেছিল যে ওই সিজিলটাকে সবসময় নিজের কাছে ক্যারি করা উচিত। আর একটা জিনিস ওর মধ্যে যেটা আমাকে বললো, যে ওর বিউটিতে ভীষণ একটা মানে একটা আনন্যাচারাল বিউটি এসেছিল। মানে
এমন একটা বিউটি যেটা নর্মাল নয়, যে হ্যাঁ একটা মেয়েকে কেউ দেখে বললো যে মেয়েটা সুন্দর দেখতে, সেটা নয়, একটা আনন্যাচারাল বিউটি এসেছিল ওর মধ্যে, যেটাও এনজয় করছিল, কারণ ও আচ্ছা। সবার অ্যাটেনশন পাচ্ছিল। কিন্তু অ্যাটেনশন তো শুধু ভালোটা আসবে না, খারাপও তো অ্যাটেনশনটা ওর দিকে আসবে, তো সেরকমও ওর আসছিল, বাট ওটাকেও তখন এনজয় করছিল। তো ও বয়ফ্রেন্ডের সাথে মিট করছে, ঘুরছে, বয়ফ্রেন্ড লাইক যে ওকে পাত্তাই দিচ্ছিল না, সে তখন ওর আঁচল ধরে ঘুরছিল এইরকম টাইপের, ও যা বলছিল ওর বয়ফ্রেন্ড তাই করছিল। তারপর কি হয়, ওর এরকমভাবে ওই সিজিলটা দিয়ে কিন্তু ওর অনেক দিন চলে, মানে এরকমভাবে সিজিল সাথে ক্যারি করছে, এনচ্যান্টিং করছে, অফারিং তারপরও দেওয়া স্টার্ট করলো। আচ্ছা। কারণ আমরা যে কোনো কারোর সাথে কাজ করি না কেন, তাকে আমায় কিছু অফার করতে হবে। তো অফারিংয়ের জন্য ও দিল চিকেন, ওয়াইন, এইসব ওর বয়ফ্রেন্ডকে বলতো, ওর বয়ফ্রেন্ড ওকে কিনে দিত, কারণ ওর বয়ফ্রেন্ডকে যা বলছে ওর বয়ফ্রেন্ড সেটাই করছে। তো ওগুলোকে অফারিং হিসাবে কি ওকে বলেছিল যে ছাদে গিয়ে রেখে আসতে, তো কিছু টাইম পর আবার ওটা গিয়ে তুমি তারপর ওটাকে যে কোনো জায়গায় দিয়ে দিতে পারো। তো ওখান থেকেও নিয়ে আসতো, ছাদের মধ্যে দিয়ে আসতো, দিয়ে আসার পর ও পিছন ঘুরে তাকাবে না। আমি জানি না এখনও পর্যন্ত যে কোন সোর্স থেকে এইসব নলেজ পেয়েছিল। তো এবার ওই অফারিং দিয়ে আসতো, তার পরের দিন ওই চিকেনটাকে বা ওই যা আছে ওয়াইন, সেটা যদি তুমি কোনো কুকুরকে বা কোনো জিনিসকে তুমি ওটা দিয়ে দিতে পারো, ওটা খাইয়ে দিতে পারো। তো ও পরের দিন ওটাই করতো, আর সেটা র চিকেন হবে, একদম কাঁচা চিকেন হবে, রান্না করা নয়। ওটা ওর অফারিং, বিকজ কেউ তোমার হেল্প করছে, তো তুমি তাকে সেই জিনিসটা রিটার্ন দিচ্ছ। এরকমভাবে অফারিং দেওয়া স্টার্ট করলো। এরকমভাবে মোটামুটি না ওর 1-2 বছর কাটলো। 1-2 বছর? হ্যাঁ, খুব ভালো চললো, মানে খুব ভালো ফেজ ওর লাইফে। হঠাৎ করে ওর যে ইভেন পড়াশুনো, যে ওর 12-এ যে ব্যাক পেয়ে গেছিলো, সেটা 12 ওকে আবার দিতে হতো। পড়াশোনার কোনো নাম নেই ওর, বিকজ ও সারাক্ষণই এই জিনিসের পিছনেই আছে, আর ওর বয়ফ্রেন্ডের সাথেই আছে। আমাকে একটা কথা বলো, একটা কনফিউশন আমার মধ্যে আসছে ঘটনাটা শুনতে শুনতে। এই পুরো যে সিনারিওগুলো চলছে 1-2 বছর ধরে, মেয়েটার মা বাবা কি করছিল? মেয়েটার মা বাবার অত সেন্স নেই, দে আর নট কনসার্নড, ওদের অত কনসার্ন নেই। ওনারা দেখছে যে আমার মেয়ের তো ভালোই হচ্ছে। বাট পড়াশোনা থেকে তো মেয়ে টোটালি... এবারই তো এটাই তো আমি বলছি, পড়াশোনা তো থেকে তো মেয়ে টোটালি একদম ডিট্যাচড। হ্যাঁ। কিন্তু যখন রেজাল্ট করলো, ও মোটামুটি ফুল মার্কসের কাছাকাছি পেয়েছিল সবকটা সাবজেক্টে। সিরিয়াসলি? ইয়েস, কেন নিজে বললো যে আমি পড়াশোনা করিনি ওরকমভাবে, পড়েছি হয়তো, ওরকমভাবে আমি পড়িনি। তো মা বাবার আর কোনো টেনশনের ব্যাপারই নেই, কারণ আমার মেয়ের সব দিক থেকে ভালো হচ্ছে। এবার নিজের বাড়িতে থাকে, অনেক রুমস ওদের, যে যার নিজের মতন আছে। তো ইভেন এর মা বাবা এটাও বলছে, মানে বলে না একটা লোভে পড়লে মানুষ অন্ধ হয়ে যায়, মা বাবা বলছে যে তুই কি কিছু করছিস? তো বললো হ্যাঁ আমি একটা ভগবানের পুজো করছি, সে খুব ভালো, সে সবার হেল্প করবে আমাদের। তোর বাবা মা বলে হ্যাঁ যা যা লাগবে এটার জন্য আমাকে বলবি, আমি এনে দেবো। ওকে। কারণ ওটাতে ভালো হচ্ছে সব কিছু, খারাপ তো কিছু হচ্ছে না। তো ওটা করতে করতে এবার একদিন ও আর ওর বয়ফ্রেন্ড ঘুরতে যায় কোথাও। ঘুরতে গিয়ে ওদের মধ্যে একটা ফিজিক্যাল রিলেশনশিপ হয়, সেখান থেকেও স্পার্ম কালেক্ট করে, বয়ফ্রেন্ডের না, নিজের। ঠিক আছে, ওকে। নিজের যে বডিলি ফ্লুইড সেটা কোনোভাবেও কালেক্ট করে, কারণ ও চেয়েছিল যে সিজিলকে বা যেটাই ও বানাচ্ছে সেটাকে আরও এক্সট্রা একটা অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে। ওর কাছে কি নলেজটা ছিল যে এই জিনিসগুলো লাগে? হ্যাঁ, ও যেই সোর্স থেকে দেখছিল সেই সোর্সে স্টেপ বাই স্টেপ সব কিছু ছিল। ওকে, তো এবার যেখান থেকে সাবলিমিনাল শুনছিল, মিউজিক শুনছিল, সেটা সেই সোর্স নয়, এটা অন্য সোর্স, এটা ফেসবুক থেকে পেয়েছিল কোনো একটা লোকের কাছ থেকে, সেটা আমি পরে জানতে পারলাম, কোনো ওয়েবসাইট থেকে নয়, একটা পার্সোনাল লোকের কাছ থেকেও এটা পেয়েছিল, যে আর্কএঞ্জেল মাইকেলের সাথে অনেক বছর ধরে কানেক্টেড। তো ও নিয়ে আসলো, নিয়ে এসে ওটা ওই ব্লাড তো দিয়েছে, তার উপর ওই জিনিসটাও ওটার মধ্যে, সিজিলটার মধ্যে দিল। তো সিজিল ইজ এবার আরও বেশি অ্যাক্টিভেটেড। এবার একদিন চলছে, ভালোই চলছে, এবার ওর কলেজের টাইম, কলেজ করতে করতে ওর কাছে একটা জব অফার আসে, কলেজ অ্যাডমিশন নেওয়ার পর একটা জব অফার আসে, পার্ট টাইম জব, যেখানে ওকে ভালো পে করছিল, যেটা অনেকে ফুল টাইম জবেও পায় না। আচ্ছা। এরম টাইপের ওকে পে করছিল। সো ওটাতেও হ্যাপি, ফ্যামিলিও হ্যাপি।
মানে ও খুব একটা মানে ভীষণ ভালো সময় ওর কাটছিল। তো অফারিংটা ওকে দিতে হতো, কিন্তু অফারিং ডেইলি দিতে হতো না, প্রত্যেক নিউ মুনে ওকে অফারিং দিতে হবে। তো একটা নিউ মুনে এরকম ও অফারিং দিতে ছাদে যায়। ছাদে যাওয়ার পর অফারিংটা সামনে রেখে আসার পর ও ভাবে যে না, যে আমি দেখবো যে কে আসে অফারিং নিতে, কেউ কি আসেও, কারণ আমি তো দেখি যে যেভাবে দিয়েছি সেটা সেরমভাবেই রয়েছে। তো যখন যায় তো মা ওকে পিছন থেকে ডাকে যে না, এটা করা উচিত না, যাকে দিচ্ছিস সে তাকে খেতে দে। তো ওকে ফেরত নিয়ে আসে। পরের দিন দেখে যে ওখানে আর ওই যে চিকেন দিয়েছিল সেটা আর নেই, ওয়াইনটা রয়েছে বাট চিকেনটা নেই। তো ভাবে হয়তো দেরি হচ্ছে আমাদের তুলতে, কোনো শকুন বাজ পাখি যাই আছে কাক নিয়ে চলে গেছে। তারপরের নিউ মনেও ডিসাইড করে যে আমি এবার দেখবই যে কে অফারিংটা নেয়। তো ও অফারিংটা দিয়ে একটা সাইডেও লুকিয়েছিল। ও দেখলো একটা পাখি, যেই পাখিটা পুরো ব্ল্যাক কালারের, অনেক বড় তার চেহারা, পিছনে দুটো উইংস আছে, আর মাথাটা যেটা মাথার ওপর থেকে এইরকমভাবে কিছু একটা আছে, ইউনিকর্নের যেরকম থাকে সেরকম মাথার উপর থেকে এরকম কিছু একটা আছে। সে ওই প্লেটটার সামনে বসিয়ে চিকেনটাকে খাচ্ছে, সেটাও দেখেছে। অ্যান্ড জাস্ট তুমি ওই জিনিসটা ভিজুয়ালাইজ করো যে তুমি মিড নাইটে ছাদে গেছো আর ছাদে গিয়ে দেখছো যে সামনে প্লেট আছে আর সেখানে চারিদিকে শুধু অন্ধকার, যেখানে চাঁদের আলো পর্যন্ত নেই, সেখানে কেউ একটা ওরকম মানে আধা পাখি আধা দৈত্য আধা মানুষ এরম টাইপের কোনো একটা বিং, সে বসে ওটা খাচ্ছে। ওটা দেখেও সেন্সলেস হয়ে যায় ওখানে। তো এবার যেহেতু একা থাকতো ঘরে, কেউ জানেও না যে ও কখন গেছে কী গেছে, সকালবেলা ওর মা বাবা ওকে পায়, মেয়েটাকে। তারপর নিয়ে আসে। ওই দিনের পর থেকে ওর লাইফে প্রবলেম হওয়া স্টার্ট হয়। আচ্ছা, ফার্স্ট অফ অল যেই বয়ফ্রেন্ড ওর সব কথা শুনতো সে ওকে ছেড়ে চলে যায়। আবার হ্যাঁ, বলে না আমি আর পারবো না, সম্পর্ক শেষ, আমি চলে গেলাম। ও চলে যায়। তারপর ওর যে জবটা, পার্ট টাইম জবটা ও পেয়েছিল, সেই পার্ট টাইম জবটা হয়ে যায়, ওটা আর কন্টিনিউ করতে পারে না। হেলথ ইস্যুজ ওর মধ্যে চলে আসে। মানে ও যে একটা গ্লো আসছিল, শরীর ওর ভালো লাগছিল দেখতে, ওকে সুন্দর লাগছিল, সেটা আস্তে আস্তে কমে যায়। কেউ ওকে আর ফিরেও তাকাচ্ছে না ওর দিকে, পিম্পলস চলে আসছে, ওর চুল উঠছে, মানে খুব মানে যা হচ্ছিল সেটা অপোজিট হওয়া স্টার্ট হয়ে যায়, হেলথ প্রবলেম স্টার্ট হয়ে যায়। অ্যান্ড তখন কি হচ্ছিল, পিরিয়ডস একবার ওর স্টার্ট হচ্ছিল, তো সেই পিরিয়ডস আর বন্ধ হচ্ছিল না, যেটা একটা নর্মাল সাইকেল 5 দিন 6 দিন থাকে, সেটা ওর আর বন্ধ হচ্ছিল না, সেটা তখন 10 days 12 days এরকম টাইপের যাচ্ছিল। তো তারপর ওকে একটা গাইনোকোলজিস্টের কাছে দেখানো হয়। আলট্রাসাউন্ডে ধরা পড়ে যে ওর পেটে লাইক ওভারিতে টিউমার আছে, যেটা আগেও ছিল না, একটা ওভারিয়ান টিউমার ধরা পড়ে, সেটার জন্যই এরকম অ্যাবনর্মাল জিনিস হচ্ছে। এবার ও বুঝতে পারে যে কোথাও একটা আমি ভুল গেছি। এবার ভুল তো গেছে সেটাও বুঝতে পারে, কিন্তু যে সিজিলটা যে আছে ওর কাছে, ওটা নিয়েও কী করবে, এবার ওটা থেকে তো মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। এবার ও কী করে যে ওটাকে পুড়িয়ে দেয়। ওটা আরও একটা ভুল স্টেপেও চলে গেল, সিজিলটাকে পুড়িয়ে দেয়। ওকে, ওটা আরও ভুল জায়গায় চলে গেল, যে ওটাকে শেষ করে দেবো আমি, পুড়িয়ে দেয়। পুড়িয়ে দিয়ে মানে ও এতটাই বোকা, পুড়িয়ে দিয়ে যে অ্যাশটা থাকে, বিকজ বড় করে সিজিল করেছিল, যত বড় সিজিল তোমার তত বেশি পাওয়ার। তো সেই সিজিলটাকে নিয়ে পোড়া যে অ্যাশেসগুলো ছাই, ওটাকে নিয়ে ওর কোনো গাছের মাটিতে দিয়ে দেয়। মানে ও যে এনার্জিটাকে সেটাও নিজের ঘরের মধ্যে লক করে দিল। এবার তারপর খারাপ হওয়া শুধু ওর নয়, ওর ফ্যামিলিতেও স্টার্ট হয়ে যায়। তারপর কোনো একজনের ও খবর পায়, তার কাছে ও যায়। যাওয়ার পর সে ওকে বলে যে মানে সে একজন খুব বয়স্ক পণ্ডিত লোক, সে ওকে বলে যে তোমার পিছনে তো কোনো অসুর পড়েছে, অসুর, ওকে, যেটা দৈত্য আমরা অসুর বলি, তো সে পড়েছে, এটা কোনো ভূত প্রেত পিশাচ নয়, তার থেকে অনেক বড় কিছু, আচ্ছা, কোনো দৈত্য অসুর রকমের কেউ পড়েছে।
তো সেটার জন্য তো এখন এই মুহূর্তে তোমার আর কিছু করার নেই। যদি তোমায় কেউ বাঁচাতে পারে সেটা ওকে বলে দুর্গা সপ্তশতী পাঠ করতে। অ্যান্ড দুর্গা সপ্তশতী হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমার ব্রহ্ম রাক্ষস থেকে একমাত্র তোমাকে দুর্গা সপ্তশতী রিলিফ দিতে পারে। ওকে। পৃথিবীতে আর কেউ পারবে না। মানে কোনো যাই পড়ে নাও তুমি, যাই মন্ত্র পুজো করে নাও, ব্রহ্ম রাক্ষস থেকে মুক্তির একটাই উপায় দুর্গা সপ্তশতী। তো এটা ব্রহ্ম রাক্ষস নয়, ব্রহ্ম রাক্ষস আরও লেভেল অন্য রকম। তো এর কোনো দৈত্যর মতন পড়েছে, তো সেটা তুমি করতে থাকো, দেখো যদি হেল্প হয় তো। করে ওর শরীরকে বন্ধন করে দেয় যাতে ওর শরীরের ভেতরে কোনোভাবে ঢুকতে না পারে। এবার দুর্গা সপ্তশতী স্টার্ট করার সাথে সাথে ওর আবার একদিন স্লিপ প্যারালিসিস ফিল হলো। ওর মনে হলো ওটা স্লিপ প্যারালিসিস, বাট ওটা নয়। ও একদিন রাতে ঘুমোচ্ছে, ওর মনে হলো যে ওর বুকের ওপর কেউ এসে বসে আছে, আর তাকে দেখতে ঠিক তার মতন যাকে ও দেখেছিল বসে মাংস খাচ্ছে, ঠিক তার মতন দেখতে ওর বুকের ওপর উঠে ওর দিকে তাকিয়ে বসে আছে। তার চোখ দুটো পুরো লাল, ওটাও বুঝতে পারছে। ও পুরোপুরি জাগাও না, পুরোপুরি ঘুমানো না, মাঝখানে স্টেটেও আছে। ওটা দেখে ওর পাশে ভাইকে ডাকার চেষ্টা করছে, কিন্তু সেটা ও পারছে না ডাকতে। তো কোনো কারণে ওর ভাইয়ের ঘুম ভেঙে যায়, ওর দিদিকে ঠেলে ঠেলে ওঠায়, তো সেটাতে ও উঠে যায়। ওঠার পর ওর বুকে যে ব্যথা, সেটা অনেক টাইম ধরে ওর বুকে ব্যথা ছিল, কারণ ও বুঝতেই পারছে আমার বুকের মধ্যে কোনো প্রেশার পড়েছিল। তো দুর্গা সপ্তশতীও কন্টিনিউ করে। ওটাতে ওর লাভটা এটা হয় যে কিছুটা ওর প্রবলেমগুলো কমে, কিছুটা, মানে ও বেঁচে আছে এরকম টাইপের। এবার তারপরও আরও এটা করেও তো আরও বছর গেল। তারপরে আরেকজনের কাছেও ইউটিউব দেখেই কারোর কাছে গেছিলো, একজন তান্ত্রিকের কাছে। তো সে আবার ওকে বলেছে ওর পিছনে বলে 7টা পিশাচ পড়ে আছে। 7টা পিসাচ? হ্যাঁ, 7টা পিশাচ ওর পিছনে পড়ে আছে। ওটার জন্য ওকে শ্মশানে নিয়ে গিয়ে কোনো যজ্ঞ করাবে, তাতেও পিশাচগুলোকে দেখতেও পাবে, আর তার সাথে ওকে মা তারার দর্শন করাবে। সেটার একটা প্যাকেজ ওকে ধরিয়ে দিয়েছিল যে এই প্যাকেজটা লাগবে, এটা করলে তুমি পার্মানেন্টলি মুক্ত হয়ে যাবে, তোমাকে দুর্গা সপ্তশতী পড়ার কোনো প্রয়োজন হবে না। তো ও সেটা করায়, বাবা মা টাকা দিয়ে করায় মেয়েকে। ওটাতে তো কিছু হয়ই, উল্টে যেই জায়গাটায় বসে ওরা করছিল সেই তান্ত্রিকটার উপর উল্টো এফেক্ট চলে আসে একটু। বিকজ তান্ত্রিক ভাবছিল যে সে, আমি জানি না সে কোন তান্ত্রিক, কিন্তু সে ভাবছিল যে তার পিছনে তো ভূত আছে, কিন্তু এটা ভূত নয়। তো ওটাতে কোনো কাজ হয় না। তো আমার সাথে যখন আমাকে এবার এই বসে এতটুকু ঘটনাটাও আমাকে বলল, এরপর বলল যে আমি কোনো রকম বেঁচে আছি, দুর্গা সপ্তশতী পড়ছি, সাথে হনুমানজির পুজো করছে, এরকমভাবে করে সেই আমাদের হিন্দু মতেই ওকে আসতে হলো শেষ পর্যন্ত। করে ওটা কন্টিনিউ করলো। তারপর বললো যে এটা আমি জাস্ট জানতে চাই যে এই জিনিসটা কী, আর এটা থেকে আমি কোনো দিন রিলিফ পাবো কি না। যদি আমি নাও পাই সেটা যাতে আমার কাছে ক্লিয়ার হয়ে যায় যে আমি মেনে নিয়েছি যে হ্যাঁ আমার এটাই ভবিতব্য। তো আমি ওর ব্যাপারগুলো দেখে যা বুঝলাম, প্রথম মিস্টেক যখন আমাকে স্টোরিটা বলছিল তখনই আমি বুঝে গেছি ওর মিস্টেক কী। প্রথম মিস্টেক হচ্ছে আর্কএঞ্জেল মাইকেলের বা কোনো আর্কএঞ্জেলের কোনো সাবলিমিনাল হয় না। আচ্ছা। ওটা সাবলিমিনাল এক্সিস্টই করে না। তো এবার আরও যে সাবলিমিনাল তুমি শুনছো, তুমি র্যান্ডামলি কোনো সাবলিমিনাল শুনতে পারো না, বিকজ যে ওই সাবলিমিনালটা বানাচ্ছে তার পিছনে সে কোন ইন্টেনশন নিয়ে কী অ্যাফার্মেশন দিচ্ছে সেটা তো তুমি জানো না। সো তুমি অজান্তে সাবলিমিনালটা না শোনাটাই বেটার। তোমার কাছে কোনো ট্রাস্টেড চ্যানেল আছে তাহলে তুমি শোনো, কিন্তু র্যান্ডামলি শোনো না। তো সাবলিমিনাল এখানে একটা ও প্রথমেই ব্লান্ডার করেছে, তাও ততটা অবধি ঠিক ছিল। তারপর যখন ও আর্কএঞ্জেল মাইকেলের ব্যাপারে যখন প্রথমে একটা সাবলিমিনালও কন্টিনিউ করছে, তারপরে আর্কএঞ্জেল মাইকেলের সাবলিমিনাল কন্টিনিউ করছে, ভুল। তারপরে যে সবচেয়ে বড় ভুলটা করেছিল সেটা হচ্ছে আর্কএঞ্জেল মাইকেলের যে এনচ্যান্টিং যে মন্ত্রটাও করছিল। বিকজ আর্কএঞ্জেল মাইকেলের বা যে কোনো টাইপেরই এঞ্জেলের এনচ্যান্টিং হয় না, এনচ্যান্টিং শুধুমাত্র ডেভিলদের হয়। তুমি যদি কোথাও দেখতে পারো যে কোনো একটা এঞ্জেলের নাম আছে আর তার পাশে তার মন্ত্র লেখা আছে, সো ইটস কমপ্লিটলি ফেক। আর্কএঞ্জেল মাইকেল কেন, কোনো এঞ্জেলকেই তুমি কোনো ইনভোক করতে পারবে না কোনো টাইপের এনচ্যান্টিং দিয়ে, ওটা হয় না, ওটা ডেভিলদের হয়। ওকে। এবার ফেসবুকে যে লোকটা হচ্ছে ওর সোর্স, যার থেকেও পেয়েছিল, তো
সে বলছিল আর্কেঞ্জেল মাইকেলের সাথে সে কানেক্টেড। এরা অ্যাকচুয়ালি সে কোনো ডেভিল ওয়ার্শিপার ছিল, সে কোনো শয়তানের পুজো করতো। এবার তারা কি করে না, তাদের কাজই হচ্ছে দল ভারী করা। তো এবার ওরা বুঝতে পারে যে কে কোন ক্রাঞ্চে আছে। আর সে যেই লোকটা ছিল, তো সে কোনো মানে পাওয়ারফুল কোনো ডেভিলের সাথেই কানেক্টেড ছিল, আর সত্যিই কানেক্টেড ছিল। তো এবার কোন ডেভিলকে সে পুজো করতো বা মেয়েটাকেও স্পেসিফিক্যালি কাটটা করতে বলেছে সেটা আমি জানি না। তো এবার ও চেষ্টা করেছিল যে ওকে দলে টানার। আর এইরকম টাইপেরই সোলদেরকে এরা টার্গেট করে, যাদের মধ্যে নলেজ থাকে না, নলেজ নেই, ইমোশনাল। সো এদেরকে টার্গেট করা, নিজের দলে টানা খুব ইজি। তো ওই লোকটার কথা মতনই ও চলছিল। তো তারপরে আমি বললাম ঠিক আছে তুমি একবার দেখাও ফেসবুকে কার। বলে লোকটা আমাকে ব্লক করে দিয়েছে, বিকজ ওর কাজ হয়ে গেছে, ওকে নিয়ে আর ওর কোনো কাজ নেই। এবার হলো সিজিল আর্কেঞ্জেল মাইকেলের থাকে, কিন্তু ওটাও অনেক জায়গায় অনেক সিজিল পাওয়া যায়, কিন্তু সব আর্কেঞ্জেল মাইকেলের নয়। সিজিল মাইকেলের আছে, বাট ওটা ট্র্যাডিশনাল একটা আছে আলাদা, কিন্তু যেটা ওকে দিয়েছিল সেটা মাইকেলের নয়। ওকে, সেটা কার আমি জানি না, যে ডেভিলের উনি পুজো করতেন তার হবে সেটা, নামটা মাইকেলের ছিল। তো এবার ওই সিজিলকে যখন ও অ্যাক্টিভেট করলো নিজের ব্লাড দিয়ে, পিরিয়ডস ওর বন্ধ হয়ে গেছিলো। তো ওই যে ডেভিল আছে না, সেই ওটা চালু করে দেয়, বিকজ যখন তুমি যখন ডিএনএ পুট করছো, তো তুমি তার স্লেভ হয়ে গেলে। মানে তোমার বডির ওপর, তোমার আত্মার ওপর সেই ডেভিলের পাওয়ার আছে, মানে সে তোমাকে কন্ট্রোল করতে পারবে এই মুহূর্তে। আর জেনারেলি শয়তানরা কি করে, ওরা একটা ইনোসেন্ট সোল খোঁজে। মানে আমাদের এখানে যারা ইনোসেন্ট আছে, শান্ত ভালো, তাদের এই পৃথিবীতে কোনো দাম নেই, কিন্তু মানে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে তাদের দাম সবচেয়ে বেশি। মানে একটা ভালো আর খারাপদের যে দুনিয়া, এইরকম টাইপের সোলদের নিয়ে কাড়াকাড়ি হয় যে কাকে, মানে তাকে কে নেবে, বিকজ সে যেই দলেই যাবে না কেন সেই দলই ভারী হবে। ও সেরকম টাইপেরই একটা সোল ছিল, পিওর সোল। তো ওই জন্য ওকে টার্গেটটা করা ইজি হয়েছে। তো এবার যখন ওখানে ব্লাড দিল, সেই মুহূর্তে ও নিজের ডিএনএ পুট করে দিল ওটার মধ্যে, মানে সেই ডেভিলটার পুরো অধিকার ওর ওপর চলে এলো। তো এটা করতে করতে কি ওকে ভালো জিনিস লাইফে করানো স্টার্ট করলো, যাতে ও ওটা দেখে ইনফ্লুয়েন্স হয় কি হ্যাঁ আমার লাইফে ভালো হচ্ছে, তো আমি এটা কন্টিনিউ করব। এবার যখন ও ফিজিক্যাল রিলেশনশিপ হওয়ার পরে যেই জিনিসটা ওখানে আবার করে সিজিলটাকে অ্যাক্টিভেট করে, তো তারপর ওই যে ডেভিল, তার কার্যটা সিদ্ধি হয়ে গেল। সে পুরোপুরি তার সমস্ত ইম্পর্টেন্ট জিনিস, মানে একটা একটা মেয়েকে যে পাওয়ারফুল বানায় সবচেয়ে বেশি, মেয়ের বডি, সেটাও পেয়ে গেল। তারপরও ডেভিলের কোনো কাজ নেই। এবার ওর ফিউচার আমি জানি না, ওর ডেথের পর ওর সোল কোথায় যাবে সেটা তো মেবি ওর ডেথের পর সোল ওখানেই যাবে যাকে ও করছিল, বিকজ অলরেডি ও ডিএনএ দিয়ে দিয়েছে ওখানে, ওটা আনডান করা যাবে না। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, তুমি ওটাকে ক্যান্সেল করতে পারবে না। ওকে, কারণ তুমি একবার ওই ডেভিলের হাতে নিজের রক্ত দিয়ে দিলে, তো তুমি সেটাকে ফেরত আনবে কিভাবে? রক্তটা তো তুমি ফেরত আনতে পারবে না। তো এবারও আমাকে বললো যে কি করা যায়, তখন আমি বললাম ঠিক আছে, যখন ডেভিলের সাথে কাজ করেছো তুমি দেখেছো কীভাবে তোমার এক্সপিরিয়েন্স হয়, তাহলে তুমি এবার এঞ্জেলদের সাথে কাজ করে দেখো যে তোমার অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সটা এঞ্জেলসের সাথে কী হয়। এঞ্জেলসটা খুব স্লো হয়, যখনই দেখবে কোনো স্লো হচ্ছে আমার হচ্ছে তো হচ্ছেই, মানে তোমার সাথে ভালো পজিটিভ এনার্জি আছে। যখন কোনো জিনিস কুইক হয়ে যায়, ফাস্ট কাজ করবে, মানে তোমার সাথে কোনো কেউ আছে যে তোমার থেকে কিছু নেবে। এবার তোমার মনে হবে যে আমি কোনো শয়তানকে পুজো করব, আমি তাড়াতাড়ি কিছু পেয়ে যাব, বাট একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আমরা যতটাই স্মার্ট হই না কেন, ওরা আমাদের থেকে অনেক বেশি স্মার্ট। আমরা ওকে কিনতে পারবো না, কিন্তু ওরা আমাকে আরামসে কিনে নেবে। তো ওকে আমি ফার্স্টে বললাম যে ওই সিজিলটাকেও যে আমরা কি করি, সিজিল বানানোর পর তুমি সিজিলকে নিজের কাছে রাখতেও পারো, কিন্তু বেস্ট হচ্ছে সিজিল বানানোর পর ওটাকে ডিস্ট্রয় করে দেওয়া, ওটাকে পুড়িয়ে দেওয়া, অ্যাশটাকে আকাশে ছুড়ে দেওয়া, ওটাকে ইউনিভার্সে রিলিজ করে দেওয়া। ও সেটা করেনি, নিজের গাছের মধ্যে দিয়ে দিয়েছে, মানে ওই যে এনার্জিটা সেটাকে ঘরের মধ্যে লক করে দিল। আর একটা সিজিল সবচেয়ে বেশি পাওয়ারফুল যখন তুমি সেটাকে পুড়িয়ে দাও, ও সেটাই করেছে। তো আমি বললাম যে যেই গাছটাকে করেছো ওই গাছটাকে তো ফেলবে না, কিন্তু ওই মাটিটাকে কোথাও ফেলে আসো, আর গাছটাকে মানে পুরোপুরি মাটিটাকে ছাড়িয়ে অন্য মাটিতে তুমি প্ল্যান্ট করো। সেটা ফার্স্টেও করলো। তারপর আমি বললাম যে আর্কেঞ্জেল মাইকেলের সাথে কর্ড কাটিং রিচুয়াল তোমার কি করবে,
ওর সাথে যে এন্টিটির কর্ড কানেক্টেড আছে সেই কানেকশানটাকে ও ভেঙে দেবে। আর্কেঞ্জেল মাইকেল ওটার জন্যই ফেমাস বেশি, যে সে কর্ড কাটিং করে। এবার ডেভিল, আমি জানি না কে ডেভিল ছিল, কত পাওয়ারফুল সে, মেবি 72 মেন ডেভিলস হয়, 72 জন, তাদের মধ্যেই কেউ আছে, বাট তার ইন্টেন্সিটি খুব একটা ছিল না, খুব একটা মানে হচ্ছে একদম মানে সুপ্রিম যে ডেভিলদের মধ্যে সে নয়, তার নিচেরই কেউ হবে, কিন্তু ডেভিল। তো এবার ওর, আমি নামটা নিচ্ছি না, এরকম একজন ডেভিল আছে যার এরকম থাকে মাথার ওপরে, অ্যাসমোডিয়াস। হ্যাঁ ওরম টাইপেরই, কিন্তু আমি নাম নেব না বিকজ ওটা তো অ্যাক্টিভেট হয়। ওকে, তা আগে বলতে পারতাম না। তো এবার ওকে বলে, এবার আমি ওকে বলি যে কর্ড কাটিং, এবার সে যেই ডেভিলই হোক না কেন, আর্কেঞ্জেল মাইকেল ইজ আ সুপ্রিম বিং। আচ্ছা, তাকে অ্যাজ আ জিজাস ক্রাইস্টের সাথে বলা হয়, জিজাস ক্রাইস্ট আর্কেঞ্জেল মাইকেলেরই ইনকার্নেশন, মানে দুটো পাওয়ার, দুটো এনার্জি সেম। আচ্ছা, ঠিক আছে, সে হচ্ছে গড তাকে পাঠিয়েছে, আর গড মানে আমাদেরই ভগবানের কথা বলা হয়েছে, যে সে হচ্ছে তাকে পাঠিয়েছে, দেবদূত যেটা আমরা বলি। তো এবার আর্কেঞ্জেল মাইকেলের সাথে যখন কর্ড কাটিং স্টার্ট হয়, তো ফার্স্টে তো ভীষণ কাঁদছিল বিকজ ওর ইমোশন রিলিজ হচ্ছিল। তো আমি বুঝলাম, তাও সেটা টাইম লেগেছিলো 1 সপ্তাহ, কি আমি জানি তখন ও যখন কাঁদছে তার মানে ওর ইমোশন রিলিজ হচ্ছে, এটা গুড সাইন। তো কর্ড কাটিংয়ের একটা পুরো বড় একটা প্রসেস হয়, যেটা মোটামুটি 2-3 মাস ধরে চলে বড় বড় কেসে, যেটা ওর একটা বড় কেস ছিল, 2-3 মাস ধরে কর্ড কাটিং চলে। তো কর্ড কাটিং যখন হয়, ও সবচেয়ে আগে যেটা ফিল করতে পারে সেটা হচ্ছে ওর কাঁধ, যেটা ওর শোল্ডার হালকা লাগে, ওর যেটা ভারী লাগছিল, পিঠ ভারী লাগছিল, সেটা ওর হালকা লাগা স্টার্ট হয়, হেলথটা কিছুটা ওর বেটার হওয়া স্টার্ট হয়। তো আর্কেঞ্জেল মাইকেলের অ্যাকচুয়াল যে ট্র্যাডিশনাল সিজিল, সেটা আমি ওকে ড্র করতে বলি, সেটা ড্র করো। ও যখন ড্র করতে, আর আর্কেঞ্জেল মাইকেলের সিজিল খুব ইজি, ও যেটা করেছিল সেটার থেকে অনেক ইজি, বাট ও যখন ড্র করলো সেটা ও একবারে পারফেক্ট করতে পারছে না, মানে ও পজিটিভ এনার্জির সাথে কাজ করছে। তো আস্তে আস্তে ও করে উঠলো, যতটাই হোক করে উঠলো। তো আর এমনিতেও তুমি যখন কোনো এঞ্জেলদের ডাকবে, সেখানে তোমাকে কোনো ডিএনএ দিতে হয় না, যদি খুব স্পেসিফিক উইশের জন্য হয় তাহলে দিতে হয়, তাও সেটা নিজের ঘাম দিতে পারো, বা একটুখানি জিভের মধ্যে হাত ঠেকিয়ে যে আমাদের স্যালাইভাটা একটুখানি দিতে পারো, বাস এনাফ, আর কিছু লাগে না। আর্কেঞ্জেল মাইকেলের সিজিলে সেটাও করতে হয় না। তো মাইকেলের সিজিল ওকে আমি দিলাম, ওটাকে বললাম ল্যামিনেট করো, একটা বাড়িতে রাখো, একটা নিজের সাথে অল টাইম রাখো। তো ওটা রাখে, এখন ও একটু বেটার আছে আগের থেকে, বাট এটা আমি যতটা দেখলাম, এটা ওর মানে এটা ঠিক করতে করতে না ওর অনেক বয়স, অনেক টাইম লাগবে ওকে এইটা থেকে পুরোপুরি বেরোতে। আই থিঙ্ক ও আর কোনোদিনও ওর নিজের লাইফে ফিরতে পারবে না, নর্মাল লাইফে ফেরাটা খুব ডিফিকাল্ট, খুবই। যদি ও এরকমভাবে, যে যতটা বিশ্বাস নিয়ে ও ডেভিলেটটা করছিল, ততটা বিশ্বাস নিয়ে যদি ও সপ্তশতীটা পড়তে পারে বা আর্কেঞ্জেল মাইকেলের জিনিসটাও কন্টিনিউ করতে পারে, তাহলে জিনিসটা তাড়াতাড়ি হবে। কিন্তু মেবি ওর লাইফটা বলতে গেলে অলমোস্ট এন্ডের দিকে, যেটা ও আফটার ডেথ, এবার ওর সোল যদি মাইকেলের সাথেও কানেক্টেড হয়ে যায় এই মুমেন্টে, বিকজ আমি ওকে দেখাতে পারবো এটা করতে হবে, কিন্তু যার আমি আর্কেঞ্জেল মাইকেলের সাথে ওর কানেকশানটা কি হবে সেটা ওদের দুজনের উপর ডিপেন্ড করছে, সেটা আমার উপর ডিপেন্ড করছে না। যদি ঠিক হয়ে যায় তাহলে ওকে ওখান থেকেও বের করে নেবে, আর যদি না ঠিক হয় তাহলে আফটার ডেথ ওর সোলটাকে ডেভিলই নেবে, কারণ ওটার জন্যই ওরা এই জিনিসগুলো করে। এই পুরো যে ঘটনাটা, পুরো যে ইনসিডেন্টটা ঘটেছে, এই মেয়েটার লাইফে যেটা ঘটলো, মেয়েটার লাইফটা যেরকমভাবে স্পয়েলড হলো, 60% রেসপন্সিবল যদি কেউ থেকে থাকে তাহলে মেয়েটার মা বাবা, অফকোর্স। কারণ যখন মেয়েটা ক্লাস 12-এ পড়ছে, তার বোঝার ক্ষমতা হয়নি কোনটা ঠিক কোনটা ভুল, বাট প্যারেন্টসদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট দেওয়া উচিত বা কনসার্ন হওয়া উচিত যে তাদের বাচ্চারা কি, কারণ তারা অবভিয়াসলি বাচ্চা, যতই ক্লাস 11-12-এ পড়ুক বাচ্চাই, তো তারা কি করছে তাদের লাইফের ওপর একটু নজর রাখা। আমার বলতে কোনো লজ্জা নেই, কারণ আজকে না আমাদের জেনারেশন, যেটা আমি কোনো জেনারেশনকে ছোট করছি না, বাট আমাদের জেনারেশনের মধ্যে একটা জিনিস তুমি পাবে যে আমরা কিন্তু একটা হিউজ
ট্রানজিশনের মধ্যে বড় হয়েছি। আমরা যারা 90s কিডস তারা একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে গেছি। আমরা যেমন মাঠে ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, তেমন আমরা ফোনে গেম খেলেছি। আমরা যেমন পাড়ার রকে আড্ডা মারার কালচারটা দেখেছি, লোডশেডিং কালচার দেখেছি, যারা রাত্রেবেলায় অন্ধকার হয়ে গেলে মা ঠাকুমাদের কাছে গল্প শুনেছি। আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে এসেছি, আমরা অডিও স্টোরি শুনেছি, ঠিক আছে? তো আমরা একটা হিউজ ট্রানজিশনের মধ্যে দিয়ে গেছি এবং আমরা কড়া শাসনে বড় হয়েছি, একদম রাইট? মানে আমাদের মধ্যে একটা ব্যাপার ছিল যে কোনোভাবে যেন স্কুল থেকে গার্ডিয়ান কল না হয়, সেই জন্য রেজাল্ট ভালো করতে হবে, কোনোভাবে যেন বাইরের লোক আমাদের নামে বাড়ির লোকের কাছে কোনো রকম নালিশ না একটা করে। ভয় ছিল। একটা ভয় সবসময়ের জন্য ছিল। তো এর পেছনে একটাই মাত্র কারণ যে বাড়ির লোকের শাসন আর তাদের কড়া নজরদারি। হ্যাঁ, মানে একটা সার্টেন, আমাকে হয়তো অনেকে ব্যাকডেটেড ভাবতে পারে আমার এই কথাটার জন্য, বাট আমার মনে হয় ছেলে মেয়ে নির্বিশেষে একটা সার্টেন এজ লিমিট পর্যন্ত তাদের প্রাইভেসি বলে কিছু হয় না। না, একদমই না। আর একটা মেয়ে 12-এ পরে তাকে আলাদা রুম হওয়ার কথাই না। আমাদের সময় তো আমরা না, ওটা আমরা তো দেখিনি। পাইনি। এক্স্যাক্টলি। তো যাই হোক না কেন, এক্ষেত্রে আমি জানি না মেয়েটা কতটা রেসপন্সিবল বা মেয়েটা কি করেছে না করেছে। মেয়েটা But- ইম্যাচিওরিটি থেকে মেয়েটা তো করেছে। ইম্যাচিওর, বাট এই যে আজকে যদি আমি কোনো ক্লাসে ব্যাক পেতাম, ঠিক আছে, তারপর হয়তো আমার বাড়ির বাইরে বেরোনো বন্ধ হয়ে যেত। রিচুয়াল করা তো দূরের কথা, ঠিক আছে? মানে যাই হোক, একটা মেয়ে ক্লাস 12-এ ব্যাক পাচ্ছে, বাট তারপরেও তার বাবা মা দেখতে পাচ্ছে যে মেয়ে অতিরিক্ত সুন্দর হয়ে যাচ্ছে, চাকরি পেয়ে যাচ্ছে, কলেজ লাইফে পার্ট টাইম জব করছে। সো আনএথিক্যাল, মানে এদের কোনো মরাল এথিক্সের বাইরে সব কিছু। বিকজ গ্রিড বেশি হয়ে গেছে, হুম। যেটা আগে গ্রিড আমাদের ছিল না অত। কি আর করা যাবে, মানে মেয়েটার লাইফটা স্পয়েলড হলো অনেক কম বয়সে, মানে একদম। ইম্যাচিওরলি এমন কিছু জিনিস করলো। আর সত্যি কথা বলতে সেই সময়ে তো অনেক রিলেশনশিপ হয়, অনেকেই অনেক রকমের রিলেশনশিপে জড়ায়, ব্রেকআপও হয়, বাট কোথাও না কোথাও এই যে রিজেকশনটাও নিতে পারিনি, এটাই ওর লাইফের সব থেকে বড় কাল হয়ে গেল। কিন্তু একদম। কারণ এর থেকে একটা জিনিসও শিক্ষণীয় যে তোমাকে রিজেকশনকে অ্যাকসেপ্ট করতে হবে, তবেই তুমি লাইফে কিছু অ্যাচিভ করতে পারবে। যাই হোক, মধুমিতা আমাকে একটা কথা বলো, তুমি অ্যাঞ্জেল হিলিং নিয়ে এত কিছু বললে বা অ্যাঞ্জেলকে ইনভোক করা নিয়ে এত কিছু বললে, আমি এই সাবজেক্টটা নিয়ে টোটালি আনঅ্যাওয়্যার, ঠিক আছে? তো আমাকে একটা কথা বলো যে এই অ্যাঞ্জেল হিলিং বিষয়টা কি? এঞ্জেল হিলিং মানে, এঞ্জেল মানে দেবদূত, তাদের হেল্প নিয়ে, তাদেরকে ডেকে তুমি তোমার লাইফের কোনো নিজস্ব ব্যক্তিগত প্রবলেম বা কোনো হেলথের প্রবলেম, এই প্রবলেমগুলোকে তুমি ঠিক করতে পারবে। কীরকম? মানে ধরো তোমার প্রোটেকশনের প্রয়োজন, কি তুমি বুঝতে পারছো যে কোথাও থেকে তোমার কোনো ডেঞ্জার আছে। এবার আগে একটা কথা, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো রিলিজিয়াস ব্যারিয়ার নেই যে আমি হিন্দু বলে আমি করতে পারবো না, আমি মুসলিম বলে আমি করতে পারবো না। কারণ দেবদূত মানে হচ্ছে ওরা লাইট বিং, ওরা লাইট হয়। লাইট কোনো রিলিজিয়নের নিজের কেনা নয়, নিজের লাইট, সবারই লাইট, লাইট একটাই। তো তুমি ধরো তোমার লাইফে অনেক প্রবলেম চলছে, মানে তুমি কারোর থেকে কোনো থ্রেট পাচ্ছ, সেটা দিনের লাইফ মানে নর্মাল লাইফে হতে পারে। মানে ধরো একটা মেয়ে হিসাবে এখন যে অবস্থা আমাদের এখানে, তো আমি ধরো রাস্তায় চলছি, আমার সেটা আনসেফ লাগছে একটা মেয়ে হিসাবে, বা ছেলেরাও সেফ নয়, আমার আনসেফ লাগছে যে আমি কোথাও থেকে সিকিওর আমার মনে হচ্ছে না। ছেলেরা র্যাপিডোতে সেফ নয়। সো ছেলেরা মেয়েরা কোনোভাবেই সেফ না। এবার তখন তুমি ওই জায়গাতে আর্কএঞ্জেল মাইকেল এনার্জিকে যদি তুমি ইনভোক করো, তাহলে সে তোমাকে সুপ্রিম প্রোটেকশন দেয়। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। ওকে, মানে সাপোজ তুমি রাস্তায় রয়েছো, সেই টাইমে তুমি কোথাও কোনো রকম থ্রেট ফিল করেছো বা তোমার আনসেফ ফিল হয়েছে, তুমি সেই মুহূর্তেই তাকে ইনভোক করতে পারো। কারণ ওটা এমার্জেন্সি সিচুয়েশন না। ওকে, বাট তার জন্য তো তোমাকে আগে থেকে সেই প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, ইনস্ট্যান্ট না। ধরো তুমি মাইকেলের ব্যাপারে জানলে তো তুমি করতে পারবে। তুমি জানো যখন, সেই মুহূর্তে তুমি তাকে ডাকতে পারো। সেটার জন্য মানে এঞ্জেলসের জন্য না, ওরকম কোনো রিচুয়ালের প্রয়োজন হয় না। আচ্ছা, এঞ্জেলরা কি সবসময় আমাদের সাথে থাকে? অল টাইম, বাট ওদের একটা রুল আছে। সেই রুলটা হচ্ছে তুমি যতক্ষণ না তাদেরকে ডাকবে ততক্ষণ পর্যন্ত সে আসবে না। তারা মানুষের ফ্রি উইলকে রেসপেক্ট করে। ফোর্সফুলি জোর করে সে তোমার লাইফে ঢুকবে না। তুমি যদি ডাকো সে আসবে হেল্প করতে, তুমি যদি না ডাকো আসবে না। শুধু গার্ডিয়ান এঞ্জেল যারা আমাদের জন্ম থেকে থাকে, 2জন আমাদের গার্ডিয়ান এঞ্জেল থাকে, অনেকের আবার 3টেও থাকে। 2জন গার্ডিয়ান এঞ্জেলের কাজ হচ্ছে বড় বড় কোনো প্রবলেম থেকে তোমাকে বাঁচানো। মানে ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি আনঅ্যাওয়্যার, কিন্তু কোনো গাড়ি এসে তোমাকে মারতে যাচ্ছিল, সেই টাইমে তুমি বেঁচে গেলে। বা অনেক সময় দেখবে ধরো তুমি সিঁড়ি থেকে নামছো, এটা সবার সাথে হয়, একটুর জন্য তুমি পড়োনি,
হুম হুম বাথরুমে যাচ্ছ একটুর জন্য পড়োনি, বা গাড়ি ক্রস করতে যাচ্ছ একটুর জন্য একটা গাড়ি তোমাকে মেরে দিয়ে যায়নি, তো সেটা গার্ডিয়ান এঞ্জেলরা করে। ওটা আমার একদম সাথে গতকালই এরকম হয়েছে, মানে একটা গাড়ি আর আমার বাইকের মধ্যে জাস্ট এইটুকু ডিস্টেন্স ছিল, আর অল অফ এ সাডেন আমি ফিল করলাম যে আমার গাড়িটা এদিকে চলে গেল। এবার ওটা হয়তো আমিই করেছি, বাট আই ডোন্ট নো যে ওটা কোনো ইনফ্লুয়েন্স কাজ করেছে কিনা। ওটা গার্ডিয়ান এঞ্জেল করে, যে বড় বড় যে আমাদের লাইফে সমস্যা বা কিছু থাকে, ডেঞ্জার, সেটা থেকে গার্ডিয়ান এঞ্জেলরা আমাদেরকে সেভ করে। ওটার জন্য তাকে ডাকার কোনো প্রয়োজন হয় না। ওটা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওই দুজন গার্ডিয়ান এঞ্জেলই থাকবে। তোমার দুজন গার্ডিয়ান এঞ্জেল আলাদা, আমার দুজন গার্ডিয়ান এঞ্জেল আলাদা। আচ্ছা, এটা কি ডিপেন্ড করে আমাদের অ্যানসেস্টার্সদের ওপর? না, অ্যানসেস্টার আর স্পিরিট গাইডস, ওকে। আর গার্ডিয়ান এঞ্জেল জন্ম থেকেই থাকবে, ওটা স্পিরিট গাইড নয়। মানে ভগবানের তরফ থেকে, কারণ ভগবান তো সব জিনিস হস্তক্ষেপ করে না, তো প্রত্যেকের জন্য এরকম অ্যাসাইন করে রাখে, যাও তোমরা দুজন একে দেখো, তোমরা দুজন ওকে দেখো, যাতে ও বড় সড়ো ডেঞ্জারগুলো থেকে ওরা ক্রস করে যায়। তাহলে যারা ক্রাইম করছে, ক্রিমিনাল, তাদেরও কি গার্ডিয়ান এঞ্জেলস আছে? গার্ডিয়ান ডেমন্স আছে, ওকে। না মানে তারা ডেমন্সের দ্বারা ইনফ্লুয়েন্সড। তো যখন তুমি ডেমন্স দ্বারা ইনফ্লুয়েন্স থাকবে, তখন তোমার এঞ্জেলসরা কাজ করবে কিভাবে? তখন সে কাজ করার স্পেসটাই পাবে না, যেটাই মেয়েটা করেছিল, সে ওই স্পেসটাকে একদম ক্লোজ করে দিয়েছিল। তো গার্ডিয়ান এঞ্জেলসটার ঢোকার ক্ষমতাই পায়নি। আমি খুব পার্সোনাল একটা কথা তোমার কাছ থেকে জানতে চাইছি, যেহেতু তুমি বললে যে অ্যাঞ্জেল হিলিংয়ের থ্রুতে অনেক ধরনের রোগ থেকেও মুক্তি পাওয়া যায়। আমার এক দাদা রয়েছে আমারই ফ্যামিলির, মানে সে খুব ক্লোজ আমার। তো একটা সার্টেন এজ অবধি তার লাইফে কোনো প্রবলেম ছিল না, তার লাইফের কোনো ইস্যুস ছিল না, বাট ওই কলেজ লাইফের পর থেকে হঠাৎ করেই দেখা গেল যে তার যে লোয়ার পোর্শন, মানে তার পা দুটো উইক হতে শুরু করলো, বাট আজকের দিনে দাঁড়িয়ে সে আর হাঁটতে পারে না। ওকে, মানে তাকে ধরে ধরে সিঁড়িতে তুলতে হয়, তাকে ধরে ধরে সিঁড়ি থেকে নামাতে হয়। মানে সে যদি একটুও হাঁটতে যায় তাহলে সে পড়ে যাবে, এরকম মানে মোটামুটি তুমি ধরে নাও মাসে 2বার 3বার সে পড়েও যায়, ঠিক আছে। আর খুব প্যাথেটিক, মানে না তুমি চোখে দেখতে পারবে না তাকে যখন মুভমেন্ট করানো হয়। তো আমার কাছে কথা হচ্ছে যে গোটা ইন্ডিয়াতে তার ট্রিটমেন্ট হয়েছে বিভিন্ন জায়গাতে, যত রকমের ভালো ডক্টরস হতে পারে, চেন্নাই থেকে শুরু করে হায়দ্রাবাদ থেকে শুরু করে সব জায়গায় ওর ট্রিটমেন্ট হয়েছে, বাট কোথাও গিয়ে কোনো রকম সলিউশন পাওয়া যায়নি। সো ইজ ইট পসিবল যে অ্যাঞ্জেল হিলিংয়ের মাধ্যমে ওর এই প্রবলেমটা সলভ হতে পারে? আগে দেখতে হবে যে ওর কেতুর প্লেসমেন্ট কোথায় বার্থ চার্টে, বিকজ পা রিলেটেড আছে, তো কেতুর যেহেতু লোয়ার বডি আছে, তো কেতু রিলেটেড কিছু একটা ইস্যু হতে পারে। তো যদি প্লেসমেন্ট কেতুর ঠিক থাকে, বা অনেক সময় এরকম হয় যে ওই কলেজ লাইফ থেকে ওর কেতুর কোনো প্রবলেম স্টার্ট হয়েছে, যেটা কতদিন আছে সেটা দেখার বিষয়। যদি কেতুর প্লেসমেন্ট ঠিক থাকে, তাহলে এঞ্জেল হিলিং ওখানে কাজ করে যাবে। আর যদি কেতুর প্লেসমেন্ট ঠিক না থাকে, আগে কেতুর রেমেডি করতে হবে, তারপর এঞ্জেল হিলিংয়ে যেতে হবে। ওকে। সেটা তোমার এই ক্ষেত্রে র্যাফায়েল আছে এঞ্জেল, তো র্যাফায়েল এই জিনিসটাতে হেল্প করে। আর্কএঞ্জেল 7 আর্কএঞ্জেলস মেন হয়, র্যাফায়েল এই জিনিসটাতে তোমার হিলিংয়ে কাজ করে। যেরকম টাইপের হিলিং, সেটা তোমার ইমোশনাল হেলথ, ফিজিক্যাল হেলথ, যে কোনো রোগ, মানসিকত রোগ হয়, মানসিক রোগ হোক কি শারীরিক রোগ হোক, সেটা র্যাফায়েলের থেকে ইজ হবে। ওকে, মানে অ্যাঞ্জেল হিলিং যদি কেউ আজকে প্রপার ওয়েতে শুরু করে, তাহলে তার রেজাল্ট কতদিনে পাওয়া যেতে পারে? এবার ডিপেন্ড করছে, আমি বললাম এনার্জি। এবার একজনের এনার্জি তাড়াতাড়ি কানেক্টেড হয়, একজনের এনার্জিতে টাইম লাগে। তো একটা স্পেসিফিক টাইম থাকে না কারোর জন্য, যে আমি যদি বলি যে তোমার 2 মাসের মধ্যে তোমার হয়ে যাবে, ওটা সবার ক্ষেত্রে 2 মাসের মধ্যে হবে না। ডিপেন্ড করছে মানুষের অরা কী আছে, তার এনার্জি ফিল্ড কী আছে, তার সোল কী আছে, তার মাইন্ডসেট। আমি যেটা দেখি সবচেয়ে বেশি বড় জিনিস স্পিরিচুয়ালিটিতে, সেটা হচ্ছে তোমার মাইন্ডসেট। কারোর মাইন্ডসেট এতটাই মিন থাকে যে সে চাইলেও কোনোভাবেই কারোর সাথে কানেক্টেড হতে পারে না। মাইন্ডসেটকে একটু পিওর হতে হয়, তাহলে যত তোমার অরা পিওর হবে, অরা ক্লিন থাকবে, তত বেশি তুমি তাড়াতাড়ি ওদের সাথে কানেক্টেড হবে। কিছু নাম্বার থাকে দেখবে, যেমন 11:11, 444, 777, এই নাম্বারগুলো যখন কোনো না কোনোভাবে আমাদের চোখের সামনে চলে আসে, দ্যাট মিন্স কি অ্যাঞ্জেল কোনো রকম সায়েন্স আমাদেরকে দিচ্ছে। হ্যাঁ, এবার ধরো তোমার 24 আওয়ার্স ফরম্যাটে তোমার ফোনের বা ল্যাপটপের দেওয়া আছে টাইমিং, তো এবার এটা লজিক্যাল জিনিস, তুমি মাঝে মাঝেই দেখতে পারবে 11:11। হ্যাঁ, এটা কিন্তু ধরার মধ্যে আসছে না, ঠিক আছে। এটা ধরার মধ্যে হলে হবে না যে আমার তো ফোনে 24 আওয়ার্সে ফরম্যাট আছে, এটা তো তুমি মাঝে মাঝেই দেখবি 11:11, 12:12, 13:13। তো এইটা আসছে না। যখন আউট অফ নোওয়্যার তুমি এঞ্জেলস নাম্বার দেখা স্টার্ট করবে গাড়িতে দেখলে,
বাসে যেতে যেতে দেখলে। এক্স্যাক্টলি ঠিক 7 থেকে 8 মাস আগে আমি সিথির মোড় থেকে ফিরছিলাম, ঠিক আছে, আর আমার পাশ থেকে একটা ট্যাক্সি বেরিয়েছে, আমি ক্যাবে ছিলাম, আমার পাশ থেকে একটা ট্যাক্সি বেরিয়েছে, ট্যাক্সির পেছনের নাম্বারটা হচ্ছে 666। ওটা দেখে না আমি রীতিমতো একদিন ভয়ে ভয়ে ছিলাম। হ্যাঁ, মানে আমি এইটুকু তো জানতাম যে নাম্বার 6 হচ্ছে ডেভিলস নাম্বার, ঠিক আছে, তো এইটা যখনই আমি দেখেছি না 666, ওটা দেখে আমি একটু ভয়ে ভয়ে ছিলাম, বাট ফর্চুনেটলি কিছু হয়নি। এবার হচ্ছে ধরো 1111 তুমি দেখলে, 1111টা খুব কমন। এটা হচ্ছে তোমার প্রোটেকশন, দুটো আচ্ছা। জিনিস এখানে বোঝায়, নয় তুমি প্রোটেক্টেড আর না হলে তোমার প্রোটেকশনে কিছু ইস্যু আসবে, মানে তুমি প্রোটেক্টেড নও। সো এঞ্জেলস নাম্বার দেখা মানে এটা না যে আমার লাইফে সব কিছু ভালো হবে। এঞ্জেলস নাম্বার অনেক ম্যাক্সিমাম টাইমে এঞ্জেলস নাম্বার ওয়ার্নিং হিসাবে আসে। ওয়ার্নিং। 1111 নিউ বিগিনিংস, লাইফে নতুন কিছু শুরু হওয়ার আগে 1111 খুব আসে। 12 তোমার লাইফে স্পিরিচুয়াল গ্রোথ, এটা আমার খুব হতো 12 যে স্পিরিচুয়ালি যখন তুমি আস্তে আস্তে গ্রোথ হবে না, তো 12 তোমাকে দেখাচ্ছে যে তুমি স্পিরিচুয়ালি গ্রোথ হচ্ছে, মানে ইটস আ গুড সাইন। তেমনি 222 একটা, মানে তোমার লাইফে যা ঘটছে সেটার মধ্যে তোমাকে ব্যালেন্স রাখার তোমাকে অ্যাডভাইস করছে যে তোমার লাইফে তুমি আউট অফ ব্যালেন্স চলে যাচ্ছ, ব্যালেন্সে আসো। এরকমভাবে ওরা প্রচুর নাম্বার আছে। 1111 ইজ দ্য কমন, সবচেয়ে কমন নাম্বার। 222 খুব কমন নাম্বার, এগুলো ম্যাক্সিমাম দেখা যায়। ওকে, তুমি একটা কথা বললে প্রথমে ঘটনা অনুযায়ী যে মেয়েটা আর্কএঞ্জেল মাইকেলকে ইনভোক করতে চেয়েছিল, আর ঘটনার পর তুমি একটা কথা বললে যে কখনোই কোনো অ্যাঞ্জেলকে এইভাবে ইনভোক করা যায় না। ওকে, সাপোজ আজকে কেউ এরকমই সেম প্রসেস ফলো করে, তারা যে ইনফ্লুয়েন্সটা করছে, মানে আমি এই ডেমনিক এনার্জি বা ডেভিল এনার্জির কথা বলছি, এরা যে ইনফ্লুয়েন্সটা করছে শুধুমাত্র তো পার্টিকুলার একজনকে নয়, হয়তো এরকম ডিপ্রেসড সোল খুঁজলে হাজারো পাওয়া যাবে। একদম। হয়তো আমার এরিয়াতেই 100টা ডিপ্রেসড সোল রয়েছে, ঠিক আছে, তো তারা ধরো এরকম রিচুয়াল করলো। ওকে, তো তারা কি করে বুঝবে যে এই এনার্জিটা কার, অ্যাঞ্জেল না ডেমন? ফার্স্ট অফ অল এখানে তোমাকে আমি 7 রকমের এঞ্জেল মেইনলি আমাদের বলা হয়। এবার সেখানে আর্কএঞ্জেল মাইকেল আছে, আর্কএঞ্জেল রেফায়েল আছে, আর্কএঞ্জেল গ্যাব্রিয়েল আছে। গ্যাব্রিয়েল হচ্ছে ধরো কারোর মধ্যে কোনো কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে, বা তোমার একটা স্টেজ ফিয়ার আছে, বা তুমি লোকের সামনে নিজের কথাটা বলতে পারো না, তাহলে ওখানে গ্যাব্রিয়েল হেল্প করে। জোফিয়াল আছে, যাদের ইনার বিউটি বা এক্সটার্নাল বিউটি লাগবে তাদের জন্য জোফিয়াল আছে। আর একটু আগে তোমাকে শ্যামুয়েল আর জ্যাটকিয়াল, এই দুজনের কথা বললাম। শ্যামুয়েল হচ্ছে আমার রিলেশনশিপে যখন কোনো প্রবলেম চলছে ওটাকে আমি ঠিক করব, দুজনের মধ্যে শান্তিটাকে ফেরত আনবো। আর জ্যাটকিয়াল হচ্ছে যে হয়ে গেছে, যেটা হয়ে গেছে, তো মিউচুয়ালিভাবে দুজনকে ক্ষমা করে এগিয়ে যাই, মুভ অনে হেল্প করে। হ্যাঁ, তো 7 রকম মেনলি বলা হয়েছে। কিন্তু আমার পার্সোনালি, এটা একদম পার্সোনাল কথা, গ্যাব্রিয়েলের আর্কএঞ্জেল গ্যাব্রিয়েলের এনার্জি আমার সাথে একদম স্যুট হয় না। ওকে, ওই জন্য আমি বলি যে এঞ্জেলস মানেই যে তুমি তার সাথে কানেক্টেড হয়ে যাবে, সেটা নয়। গ্যাব্রিয়েলের এনার্জি আমার স্যুট হয় না। তো এবার ধরো তুমি আর্কএঞ্জেল এবার আর্কএঞ্জেলের মাইকেলের ব্যাপারেই সব জায়গায় বলা আছে, ইটস নট মাইকেল ইভেন, আর্কএঞ্জেল মিখায়েল, অ্যাকচুয়াল টার্ম ইজ মিখায়েল, যেটা আমি হিব্রুতেও আমরা পাই মিখায়েল। তো মাইকেল হচ্ছে চলতি ভাষায় বলা হয়, বাট এটা এমন না যে তুমি মাইকেল বলে যে আসবে না, তোমার ফিলিংটা মেন। তো এবার যেটা ওই মেয়েটার সাথে হয়েছিল যে ও ফিলিং কানেক্ট করেনি, ও সমস্ত কিছু করলো, সব রিচুয়াল করলো, কিন্তু যে ফিলিংটা যে কানেক্ট করবে সেটাও কানেক্টেড করেনি। ফিলিং কানেক্ট করলে হয়তো ডেভিলের আসতে বাধা আসতো। তো এবার আর্কএঞ্জেল মাইকেলের যেটা তুমি জিজ্ঞেস করলো যে কীভাবে বুঝবো ওটা এনার্জি কিনা, ফার্স্ট অফ অল আর্কএঞ্জেল মাইকেল একটা প্রেয়ার হয়, তো শুরুতে সবার আগে আর্কএঞ্জেল মাইকেলের প্রেয়ারের তোমাকে দিয়ে নিজেকে প্রোটেক্ট করতে হবে, যেটা আমি ট্যারোট রিডিংয়ের টাইমেও বসি। যখন আমি বসি একবার এরকম হয়েছিল, আমি বিনা প্রেয়ারে বসেছিলাম, তো আমার কার্ড উলট পালট হয়ে যাচ্ছিলো, কিচ্ছু অ্যাকিউরেট রিডিং আমার বেরোয়নি। তুমি আর্কএঞ্জেল মাইকেলকে আমি প্রেয়ার করি, এটা আমার পার্সোনাল, কি আর্কএঞ্জেল মাইকেল প্লিজ কাম, আর্কএঞ্জেল মাইকেল টু মাই লেফট, আর্কএঞ্জেল মাইকেল টু মাই রাইট, Archangel Michael above me, Archangel Michael below me, Archangel Michael in front of me, Archangel Michael behind me. From all 8 direction, Archangel Michael is protecting me right now. ওকে, এটা আমার প্রোটেকশন শিল্ড। এবার এক একজনের এক এক রকম, এবার যেই এঞ্জেলের সাথে কাজ করবে সে তোমাকে বলে দেবে তোমাকে কি করতে হবে, তোমাকে কোন প্রেয়ার করতে হবে, তোমাকে কি করতে হবে, ওরা সব বলে দেয়। কিভাবে? ড্রিম, ওকে, ড্রিম বা অটোমেটিক হ্যান্ড রাইটিং করে দেবে তোমাকে, ঠিক বলে দেবে তোমাকে।
এবার ফার্স্ট অফ অল একটা প্রেয়ার তোমাকে করতে হবে, যেটা অনলাইন অ্যাভেলেবেল। আর্কঅ্যাঞ্জেল মাইকেলের প্রেয়ার অনলাইন অ্যাভেলেবেল, একটা বড় প্রেয়ার আছে। তো ওটা করার পর তুমি বসবে একটা ব্লু ক্যান্ডেল নিয়ে বসবে। আর বেটার হয় যদি আর্কঅ্যাঞ্জেল মাইকেলের একটা ফটো প্রিন্ট আউট করে সামনে রাখতে পারো বা ফোনেও খুলতে পারো, বাট জেনারেলি ইলেকট্রনিক্স সামনে না থাকাই বেটার, একটা ইনফ্লুয়েন্স করে। তো এবার যদি তোমার সামনে কোনো ফটো থাকে, তোমার কনসেন্ট্রেট করতে ইজি হবে, স্পেসিফিক হতে পারবে। তো এবার রাখার পর তুমি তার আর্কঅ্যাঞ্জেল মাইকেলের দুজন টুইন ফ্লেমও আছে, একটা হচ্ছে ফেথ, একটা হচ্ছে জোন অফ আর্ক। এই দুজনকেও রাখতে পারো, বাট নট নেসেসারি। তো ওটা করার পর সামনে জল রাখা ইজ মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো রিচুয়ালে, কারণ জল তোমার মেমোরি হোল্ড করবে। তোমার যে প্রেয়ারটা তুমি করছো, সেই প্রেয়ারের যে ভাইব্রেশন, সেটা জল হোল্ড করবে। তো সেই প্রেয়ারটা করার পর তুমি মন থেকে তোমার যেই ভাষা, বাংলা, হিন্দি, ইংলিশ, গুজরাটি, মারাঠি, যেই ভাষায় তোমার মাইকেলকে ডাকার, সেই ভাষায় তুমি তাকে ডাকো। আচ্ছা, ডাকার পর তুমি জাস্ট তোমার যা প্রবলেম, তুমি তাকে বলো যে আমার এই প্রবলেমের সলিউশন আমার চাই, সো প্লিজ তুমি আমাকে হেল্প করো। অফারিংয়ের ওরকম কোনো ব্যাপার নেই। তোমার ইচ্ছা হলো তুমি একটা হয়তো তোমার গাছের, তোমার সবচেয়ে ফেভারিট গাছ, এগুলো না সব ফিলিংসের সাথে কানেক্টেড, তোমার সবচেয়ে ফেভারিট গাছ, সেখান থেকে একটা ফুল নিয়ে তুমি সেটা মাইকেলকে দিলে। আচ্ছা, তুমি একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিলে তার নামে, তুমি ওর নামে একটা বাচ্চাকে খাইয়ে দিলে, একটা পশুকে খাইয়ে দিলে, ব্যাস এটাই সবচেয়ে বড় অফারিং। তো সিজিল শুরুতে ইউজ করা উচিত না। সিজিল তখন ইউজ করা উচিত যখন তোমার সামনে কোনো মেন্টার আছে, যে এক্সপিরিয়েন্স আছে, সেই তোমাকে বলবে কোন সিজিল কখন কি করতে হবে। আমি সিজিল নিয়ে আসছি, তবে তার আগে আমি একটা জিনিস জানতে চাই যে তুমি বললে যে আমরা বাই বার্থ দুজন অ্যাঞ্জেলের সাথে কানেক্টেড, উইচ ইজ কল্ড গার্ডিয়ান অ্যাঞ্জেল। ওকে, তো যখন কোনো মানুষ এই ভুলভাল রিচুয়ালের মাধ্যমে ডিমন বা ডেভিলকে ইনভোক করে নেয় বা ম্যানিফেস্ট করে নেয়, তো এই যে গার্ডিয়ান অ্যাঞ্জেলস, এরা কি আমাদের কোনো রকম সাইন দেয় বা Warning এরকম sign কোনো দেয়। ইন্ডিকেশন দেয় যাতে রিচুয়ালটা ওই মুহূর্তে স্টপ করে দেওয়া ওয়ার্নিং উচিত? সাইন দেয়, ওই যে ওর কাঁধে ব্যথা হচ্ছে, ওকে, ও সামনে শ্যাডোটা থেকে ভয় পাচ্ছে। যদি ওটা এঞ্জেলিক ফিগার হয়, তুমি কোনোদিন ভয় পাবে না। ওরা ওরকমভাবে আসবেই না তোমার সামনে যে তুমি ভয় পাবে। ভয় পাচ্ছে, রিচুয়াল চলাকালীন যদি তোমার মনে 1 সেকেন্ডের জন্য ভয় হয়, তার মানে তুমি রিচুয়াল ভুল করছো। ভয় আসার কথা না, তোমার হার্টবিট বেড়ে যাওয়া, এইগুলো হওয়ার কথা না। ওকে, তো এবার ধরো আমি কি করে বুঝবো, এবার এই রিচুয়ালটা আমি সামনে একটা ব্লু কালারের ক্যান্ডেল রাখলাম, জল রাখলাম, মাইকেলকে বললাম যে আমার এই প্রবলেম বলে, প্রেয়ারটা করে আমি জলটা খেয়ে নিলাম, জলটা খেয়ে নেব। এবার এটা এভরিডে করতে হবে, একদিনে পসিবল না কানেক্টেড হওয়া। কিছুদিন করার পর তুমি দেখবে নয় প্রবলেমের সলিউশন তুমি পেয়ে যাবে, আর না হলে ও তোমাকে অন্য কারোর কাছে রিডিরেক্ট করে দেবে। আচ্ছা, তুমি তার রিলেটেড ভিডিও দেখবে, তুমি কোনো একজন স্পেসিফিক কারোর ব্যাপারে তুমি নিউজ দেখবে, কোনো না কোনোভাবে তুমি তার কাছে সে ডাইভার্ট করে দেবে। তোমাকে রিডিরেক্ট করে দেবে, মানে হ্যাঁ আমি আমার ডিপার্টমেন্টে এটা নয়, তো তোমাকে অন্য ডিপার্টমেন্টে পাঠিয়ে দিচ্ছি, এইরকম। আর্কঅ্যাঞ্জেল মাইকেল জেনারেলি ইলেকট্রনিক্স, ধরো আমার এটা হয়, আমার ফোন চলছে না বা ব্যাটারি চার্জ হচ্ছে না বা আমি চার্জার পাচ্ছি না, সো কুইক তুমি মাইকেলকে বললে সে কোনো না কোনো তো আমার হয়েই যায়, মানে আমার হয়েই যায় সেটা। আমার ফোন অফ হয়ে গেছিলো, সেই ফোন আমার যেটা আমার চলছিলই না, সেটা তাকে বলার পর মানে ওটা অন হয়েই গেল, তো হয়েই গেল। তো ওটা এনার্জি হেল্প করে। আর প্রোটেকশন, আর্কঅ্যাঞ্জেল মাইকেলের একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এটা আর্কঅ্যাঞ্জেল মাইকেল এমন একজন মানে এমন একজন এঞ্জেল যে একটাই টাইমে অনেক জায়গায় প্রেজেন্ট থাকতে পারে। তোমার সামনেও থাকতে পারে, এখানে আমার বাড়িতে আমার সামনেও থাকতে পারে। আর ধরো তুমি জানতে পারলে ফোনে যে তোমার কোনো নিজের লোক কোনো প্রবলেমে আছে বা বিপদে আছে, তুমি তখন আর্কঅ্যাঞ্জেল মাইকেলকে যদি তুমি ডাকো, তো সে ওকে হেল্প করে দেবে। মানে সে শুধু তোমাকে হেল্প করে না, সে তোমার রিলেটেড সবাইকে হেল্প করবে। আর খুব সফট এনার্জি, কিন্তু মাইকেল একটু উগ্রনি, মানে একটু মানে যেহেতু আর্কঅ্যাঞ্জেল মাইকেল সূর্যের পাওয়ার হোল্ড করে, আচ্ছা, সোলার এঞ্জেল বলা হয়, সোলার বিং, তো একটু ইন্টেন্স হয়, মানে সে খুব হিট জেনারেট করে। তো এবার তুমি ওই বাটিটা রাখলে, ক্যান্ডেল রাখলে, বললে মাইকেলকে ক্যান্ডেলটাকে হাত দিয়ে নেভাবে, ফু দিয়ে নেভাবে না। এবার তুমি হতে পারে ওই মানে ক্যান্ডেলটাকে তুমি জ্বলতেও দিতে পারো, তোমার উপর পুরোপুরি ব্যাপার। তারপর তুমি যদি দেখো রাত্রেবেলা তোমার ঘুম ভালো হচ্ছে, মানে তুমি প্রসেসটা ঠিকঠাক করেছো। এবার আমি জানবো কী করে যে আমি প্রসেসটা ভুল করেছি। প্রথম জিনিস হয় তোমার মাইন্ডে আসবে যে
আমি যদি এটা ম্যাক্সিমাম লোকদের সাথে, বিগিনারদের সাথে এটা হবেই হবে। তুমি যখন রিচুয়াল করতে বসলে তোমার মনে হবে যে না, এই রিচুয়ালটা যদি আমি বন্ধ করে দিই তাহলে আমার সাথে খারাপ কিছু হয়ে যাবে, আচ্ছা, এই রিচুয়ালটা যদি বন্ধ করে দিই আমার মায়ের সাথে কিছু হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু ডেভিলসরা করায়, আর অ্যাঞ্জেলসরা করায় না। তুমি যদি অ্যাঞ্জেলের রিচুয়াল বন্ধ করো, ও তোমার বা তোমার ফ্যামিলির কোনো ক্ষতি করবে না। এটা একটা। প্যালপিটেশন বেড়ে যাওয়া, এটা একটা। রুমের টেম্পারেচার হঠাৎ করে ড্রপ করে যাওয়া, এটা একটা মেজর সাইন। রুমের টেম্পারেচার যখন ভীষণ ঠান্ডা থাকে, তুমি গ্যারেন্টি ধরে নাও তোমার সামনে ওই রুমে কোনো নেগেটিভ, কোনো ডেমনিক, মানে খুব লোয়ার ভাইব্রেশনাল বিং প্রেজেন্ট আছে, হায়ার ভাইব্রেশনাল বিং নয় সে। আর্কঅ্যাঞ্জেল মাইকেলকে যখন তুমি করবে, সে প্রচণ্ড, মানে তুমি যদি বরফেও চলে যাও তাও তোমার গরম লাগবে ওই টাইমটাতে, কারণ ও হিট জেনারেট করে, তোমার বডি ভীষণ গরম হয়ে যাবে, তোমার গা হাত পা সবসময় গরম থাকবে, মানে ও টাচ করেছে তোমাকে। ইভেন মানে একটা পর্যায়ে তুমি এমন চলে যাবে, ধরো তোমার ভীষণ কষ্ট হচ্ছে। আর একটা জিনিস, যে তুমি যখন খুব কষ্টে আছো, দুঃখে আছো, রাগে আছো, যেটা ওই মেয়েটা ছিল, কষ্টে ছিল, ডেসপারেশনে ছিল, সেই টাইমে কোনো রিচুয়াল করতে নেই। আচ্ছা, ওই টাইমে ভুলই হবে, ওই টাইমে কেউ আসে না। মানে একটা পর্যায়ে এরকম চলে যাবে যে তুমি কোনো একটা রিচুয়ালের জন্য হয়তো বসেছো, তুমি হয়তো তার নামটা নিলে, আর তোমার লাইফে খুব প্রবলেম চলছে, বা তুমি কোনো কারণে দুঃখ পেয়েছো, বা কেউ তোমাকে হার্ট করেছে, তো তুমি তার তোমার টাচটা তোমার হাতে ফিল করতে পারবে। একটা ফেদারের মতন টাচ ফিল হয়, ওকে। মানে একটা পালক নিয়ে তোমার হাতে যদি আমি ছুঁয়ে দিই, সেরকম টাচ ফিল হবে। মানে ইজ ইট রিয়েল? হ্যাঁ, আমার তো হয়েছে। ওকে, আমাকে একটা কথা বলো, সিজিল জিনিসটা কি আর কিভাবে ওয়ার্ক করে, মানে কিভাবে কাজ করে? সিজিল ফার্স্ট হচ্ছে একটা যন্ত্রম যেরকম হয়, আমাদের দেবদেবীদের তো হয় শ্রী যন্ত্রম যেরকম হয়, অতটা ইন্টেন্স নয় সিজিল, বাট সিজিলও একটা যন্ত্রমের মতনই। এবার সিজিল কথাটা এসছে তোমার ল্যাটিন একটা ওয়ার্ড আছে সিজিলাম, সেখান থেকে সিজিল মা সিল, সিল এসছে কথাটা। সিজিল মানে হচ্ছে একটা সাংকেতিক চিহ্ন, যেটা তোমার স্পেসিফিক কোনো জিনিসের জন্য কাজ করবে। এবার দু রকমের সিজিল হয়, একটা সিজিল হচ্ছে তুমি যেটা নিজে বানাতে পারবে, আর একটা সিজিল হচ্ছে যেটা অলরেডি বানানো বা অলরেডি ওটা করা আছে, যেটাকে শুধু তোমার ওটাকে কনস্ক্রেন্ট করতে হবে, যেটাকে তোমার লাইক ইনভোক করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে। এবার যেটা অলরেডি আছে সেটার অ্যাক্টিভেশনের রুলস আলাদা হয়, এক একজনের এক এক রকম। এবার তুমি নিজেও সিজিল বানাতে পারো তোমার নিজের স্পেসিফিক উইশের জন্য। ধরো আমি চাই ছোট ছোট জিনিস নিয়ে ফার্স্টে সিজিল স্টার্ট করতে হয়। শুরুতেই যদি আমি বলি যে আমি আম্বানি হয়ে যেতে চাই, সিজিল বানিয়ে নিলাম, ওটা হবে না। তো এবার আমি ফার্স্টে সিজিল ধরো বানালাম যে আমি চাই যে আমি গ্লোয়িং স্কিন চাই, তো সেটাকে তোমাকে একটা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, এটা সিজিলের প্রসেস। একটা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে দ্যাট আই হ্যাভ গ্লোয়িং স্কিন। ইংলিশে লেখা বেটার, কজ শর্ট হয় ইংলিশে লিখলে। আই হ্যাভ গ্লোয়িং স্কিন, ওটার মধ্যে থেকে তোমাকে যত রিপিটেটিভ লেটার্স আছে, ধরো সি দুবার এসছে, তো একটা সিকে কাটতে হবে। এরকমভাবে রিপিটেটিভ লেটার্সগুলো কেটে যেটা তোমার দাঁড়াবে, সেখান থেকে তোমাকে ভয়েলস আউট করতে হবে, এই আই ও ইউ ভয়েলস আউট করতে হবে। তারপর যে তোমার কাছে একটা মিনিংলেস একটা ওয়ার্ড আসছে ছোট, সেটাকে তোমাকে একটা পেজের মধ্যে এমনভাবে লিখতে হবে যাতে তুমিও না চিনতে পারো। ফর এক্সাম্পল, ধরো আমার কাছে এম অ্যান্ড টি এসছে, তো আমি এম লিখলাম, এই এমের এই যে দাগটা আছে এখান থেকে টি বের করে দিলাম একটা। এরকমভাবে তোমাকে এমনভাবে খুব মানে জাস্ট নিজের একটা ক্রিয়েটিভিটি লাগাতে হবে ওখানে, করে ওটা একটা সিম্বল, যাতে তোমার মনে হয় যে দেখতে একটা সিম্বল, ওটাকে তারপর একটা সার্কেল দিয়ে তোমাকে বন্ধ করে দিতে হবে। সার্কেলটা নেসেসারি নয়, সার্কেলটা এই জন্য ইউজ করা হয় যাতে ওই এনার্জিটা ওখানে লক থাকে, আচ্ছা, ওটা থেকে না বেরোয়। এবার ওই সিজিলটার মধ্যে তোমাকে একটুখানি নিজের সালাইভা হলো, একটুখানি নিজের সোয়েট হলো, একটু জাস্ট তোমাকে ছুঁয়ে দিতে হবে, যেটা তোমার ডিএনএ। দেওয়ার পর বেটার হয় তুমি যদি ওটার ওপরে একটা গ্লাসে জল রেখে ওটার নিজের ইন্টেনশনটা ওটার মধ্যে দিতে পারো। আর তুমি যেটা চাইছো, যেই উইশটা, তোমার গ্লোয়িং স্কিন চাইছো, তো তুমি ভিজুয়ালাইজ করছো যে তোমার স্কিন গ্লো করছে, তখন ওটা করার পর কিছুক্ষণ পর তুমি জলটাকে খেয়ে নিলে, আর ওই যে সিজিলটা বানিয়েছো ওটা বার্ন করে তুমি অ্যাশটাকে মানে একদম ইউনিভার্সে ছেড়ে দিলে। ওকে, বার্ন নাও করতে পারো, কিন্তু এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। বার্ন এই জন্য করতে বলে
বিকজ যতবার তোমার সামনে ওই পেপারটা থাকবে তুমি ততবার ওটাকে দেখবে, দেখে তুমি ভাববে কবে হবে আমার গ্লোয়িং স্কিন, কবে হবে আমার গ্লোয়িং স্কিন। ওটা কী করবে, ওটাকে ডিলে করবে আরও, বিকজ তুমি ওটাকে অবজেসড হয়ে গেছো। যখন তুমি ওটা চোখের সামনে থেকে সরিয়ে দেবে, ওটা নিয়ে তুমি আর অবজেসড হবে না, ওটা তুমি ইউনিভার্সের কাছে দিয়ে দিয়েছো যে তুমি এবার ওই কাজটাকে করো। আর সিজিল ভীষণ ফাস্ট ওয়ার্ক করে। এভাবে তুমি পার্সোনাল সিজিলটা বানাতে পারবেন, যে কেউ বানাতে পারে ওটা, বাট মুনের ফেস দেখে। ফর এক্সাম্পল, যখন তুমি কোনো জিনিস লাইফে ম্যানিফেস্ট করতে চাও, যে তোমার লাইফে কিছু অ্যাড অন করতে চাও, তাহলে তোমাকে ওটা মুন যখন ব্রাইট থাকবে সেই টাইমে করতে হবে। ওকে। আর কোনো জিনিস তুমি তোমার লাইফ থেকে বের করে দিতে চাও, তাহলে সেই জিনিসটা তোমাকে অমাবস্যার টাইমে যে মুনটা যখন অন্ধকারের সাইডে যাবে, ব্রাইটনেস কমতে থাকবে, সেই টাইমে করতে হবে। ওকে। যেহেতু তুমি নিজেও ট্যারো রিডিং প্রফেশনালিজমে রয়েছো, আমি একটা জিনিস জানতে চাই, যেটা রিসেন্ট কিছুদিন আগে আমি দেখলাম বা আমি জানতে পেরেছি এই সাবজেক্টটা নিয়ে। দেখো, ট্যারো রিডিং নিয়ে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার সবাই জাজ করে, সেটা জানি, বাট পাস্ট লাইফ ট্যারো রিডিংটা কি? পাস্ট লাইফ ট্যারো রিডিং হচ্ছে, ওটা আলাদা ডেক থাকে। তুমি নর্মাল যে ট্যারোট কার্ডস আছে আমাদের দিয়ে, সেটা দিয়েও করা যায়, কিন্তু পার্সোনাল এবার আমি অন্য ডেক ইউজ করি, আমি অন্য কার্ড ইউজ করি। তো ওটা থেকে তুমি এই লাইফে যে প্রবলেমটা হচ্ছে, সেই প্রবলেমটা কোন লাইফ থেকে আসছে, মানে আমার আজকে যে লাইফে যে প্রবলেমটা আছে, সেটা কোনো না কোনো লাইফে তো আমি করে এসেছি। তো যেই লাইফে করেছিলাম সেই লাইফটাকে বের করা আচ্ছা। রিডিংয়ের মাধ্যমে। এবার তোমার 100টা লাইফ হয়েছে, তো আমার পক্ষে তো পসিবল নেই বসে 100টা লাইফ বের করবো। যেই লাইফের প্রবলেমের জন্য, মানে যেই লাইফের কর্মার জন্য এই লাইফে তুমি প্রবলেম ফেস করছো, সেই লাইফটাকে আমি বের করব। সেটার মাধ্যমে জানা যাবে ও কোথায় থাকতো, কী ছিল, ইভেন স্পেসিফিক টাইমও বোঝা যায় যদি ডিপলি রিডিং হয়, কী ছিল, কোথায় ছিল, ওই লাইফের কেউ এই লাইফে এসছে কি না, ওর কোন পারপাসের জন্য এই লাইফেও এসছে। এটা কিন্তু আকাশিক রিডিং নয়, এটা পুরোপুরি ট্যারোট কার্ডের মধ্যেই। আচ্ছা, এই পাস্ট লাইফ রিগ্রেশন আর এটা কি সেম? ডিফারেন্ট। ওকে। এটা ট্যারোট কার্ড। পাস্ট লাইফ রিগ্রেশন হচ্ছে তোমার সাবকনশিয়াস মাইন্ডকে পাস্টে নিয়ে যাওয়া। এটাতে যে করবে তাকে কিছু করতে হবে না, করতে আমাকে হবে কার্ড দিয়ে। তারপর আগের লাইফের কি এই লাইফে এসছে, আগের লাইফের কোন কর্মার জন্য তার এই লাইফে প্রবলেমটা হচ্ছে, এই জিনিসগুলো আমরা তোমার পাস্ট লাইফ থেকে জানতে পারবো। তো যখন আমি জেনে নিলাম প্রবলেম কি, এই লাইফ এখানে আসার ওর পারপাসটা কি, তাহলে আমি এবার ক্লিয়ার হয়ে গেলাম যে নেক্সট স্টেপ ওর সাথে আমার কী করতে হবে। কট কাটিং, ওখানে সবচেয়ে বড় জিনিস আমি কট কাটিংই দেখি, যে আগের লাইফে কিছু একটা করে এসছে বা কারোর সাথে কিছু ছিল যেটা এই লাইফে কানেক্টেড আছে, কটটা ডিসকানেক্টেড হয়নি। তো এবার কট কাটিংয়ের জন্য বেস্ট আর্কেঞ্জেল মাইকেলই হয়। কট কাটিং মানে হচ্ছে, ধরো ফর এক্সাম্পল তুমি কাউকে পছন্দ করো কিন্তু তার সাথে তোমার সম্পর্ক নেই, তো তোমার কাছে তার একটা মেসেজ এলো, ওই মেসেজটা দেখার পর তোমার যে ভালো লাগলো বা তুমি যে এক্সাইটেড হয়ে পড়লে, সেই মুহূর্তে তোমার সাথে ওর একটা কর্ড কানেক্টেড হয়ে গেল। ইনভিজিবল একটা স্ট্রিং থিওরি বলা হয় এটাকে, ইনভিজিবল স্ট্রিং থিওরি। একটা সুতোর মতন থাকে যেটা চোখে দেখা যায় না, সেটার সাথে আমরা জুড়ে থাকি। আগের পাস্ট লাইফ থেকে অনেকের সাথে আমরা জুড়ে আছি, যারা এই লাইফে এসে আমাদেরকে অনেক কিছু করে। তো এই যে কর্ডটা যে জুড়ে গেল, ধরো তোমার ব্রেকআপ হয়ে গেল বা তোমার ডেথ হয়ে গেল সেই লোকটার, তো কর্ডটা কিন্তু রইলো, কর্ডটা কিন্তু কাটলো না। এবার যার যত ইমোশনাল অ্যাটাচমেন্ট, তার কর্ড তত বেশি পাওয়ারফুল। ওকে। এবার সেই কর্ডটা, ধরো আমার কোনো সম্পর্কে আছি আমি, সেই সম্পর্ক থেকে আমি বেরোতে চাই, বা টক্সিক হয়ে গেছে কিন্তু কোনোভাবে বেরোতে পারছি না, ব্রেকআপ হয়ে গেছে, তো সেখানে কর্ড কাটিং। কিন্তু এবার কর্ড কাটিংও ডিপেন্ড করছে আমাদের বিভিন্ন চক্রার ওপর। মানে কর্ড কাটিং এটা না যে আমি মাইকেলকে বললাম আর সে নিজের সোর্ড দিয়ে কর্ড কেটে দিল, এটা না। ধরো তোমার কোনো রোম্যান্টিক রিলেশনশিপ আছে, সেখানের কর্ড তুমি কাট করতে চাইছো, তাহলে তোমাকে হার্ট চক্রার কর্ড তোমাকে কাটতে হবে। ধরো তোমার ছোটোবেলাকার কোনো চাইল্ডহুড ট্রমা আছে, বা কোনো ফ্যামিলির দিক থেকে তুমি কোনো প্রবলেম ফেস করেছো, অ্যাবিউসিভ ফ্যামিলি আছে, তাদের সাথে তুমি কর্ড কাট করতে চাইছো, তাহলে তোমাকে মূলাধার চক্রার যে কর্ড আছে সেটাকে কাট করতে হবে। ওকে। তারপর ধরো তোমার কোনো, এটা খুব কমন, তোমার ধরো অফিসে কোনো বস আছে, কোনো ম্যানেজার আছে, বা এমন কেউ আছে তোমাকে সারাক্ষণ কেউ ডমিনেট করে, মানে তোমার ওপর সে ওভার পাওয়ার হয়ে গেছে, তো আমাদের যে মণিপুরা চক্র আছে সেই চক্রর সাথে আমার কর্ড কাট করতে হবে।
কারোর সাথে আমার কোনো ফিজিক্যাল রিলেশনশিপ ছিল বা সেক্সুয়াল কোনো একটা টক্সিসিটি হয়ে গেছে ব্যাপারটা, সেটার যদি আমি কর্ড কাট করতে চাই তাহলে সেটা আমাদের স্যাক্রাল চক্র থেকে আমাকে, স্বাধিষ্ঠান চক্র থেকে আমাকে ওটাকে কাটতে হবে। মানে ডিপেন্ড করছে যে কোন কট কাটবে সেটার ওপরে তোমার কট কাটিং হবে। সববার জন্য জেনারেলাইজ হয় না কট কাটিং, যে আমি কট কাট করতে চাই, আমি একটা ভিজুয়ালাইজেশন করলাম যে ওই মানুষটার সাথে আমার কট মাঝখান থেকে কেটে গেল, ওভাবে হবে না। তোমার ওই স্পেসিফিক চক্রটার সাথে সেই কটটাকে কানেক্ট, মানে ডিসকানেক্ট করতে হবে। ওকে, তো এই পাস্ট লাইফ রিডিং থেকে, দেখো রিডিংয়ের থ্রুতে তুমি জানতে পারছো যে তার কি পাস্ট লাইফ থেকে সে কী ক্যারি ফরওয়ার্ড করেছে বা তার কোন লাইফের কী কর্মার কারণে তাকে আজকেই ফলটা ভোগ করতে হচ্ছে। বাট এটা কি কোনোভাবে হেল্প করে প্রেজেন্ট লাইফকে বেনিফিশিয়ারি হ্যাঁ, করতে? এবার ডিপেন্ড করে আগের লাইফে যে কর্মটা তুমি করে এসছো সেটা তো এই লাইফে আর কাটানো পসিবল না, সেটা ইন্টেন্সিটি আমি কমাতে পারবো। কিন্তু এটা আমার কাছে আজকেই আমাকে একটা লোক করছে যে সে বলছে যে তার পিছনে 5টা আত্মা আছে যে সুপ্ত অবস্থায় আছে, তো ওই জন্য তার লাইফেই প্রবলেমটা আছে, আর তার গুরুচণ্ডাল দোষ আছে। এটা পাস্ট লাইফ থেকেই হয়, গুরুচণ্ডাল দোষটা পাস্ট লাইফ থেকেই হয়। 5টা আত্মার ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। তো এবার ও আমাকে বলল যে কর্মটাকে কাটিয়ে দিন। কি করে? আমি বললাম যে যদি আপনার সত্যি কাউকে জানা থাকে যে যে কর্ম কাটাতে পারে, সবার আগে আমি লাইনে দাঁড়াবো, আমি আমারটাকে কাটাবো। তো এবার কর্ম ওরমভাবে কাটানো যায় না, বাট তুমি সেটা ইন্টেন্সিটি কমাতে পারবে। কি করে কমাতে পারবে? ফর এক্সাম্পল, আগের লাইফে তোমার বাবার সাথে তুমি খুব খারাপ করেছিলে, এই লাইফে তো সেই বাবা তোমার আসবেই, কোনো না কোনো রূপে আসবেই। তো যদি তুমি পাস্ট লাইফ রিডিং, অনেক সময় না জানা যায়, অনেক সময় আবার জানা যায় না যে সে তোমার লাইফে কী রূপে এসছে। অনেক সময় জানা যায় যে কী রূপে এসছে, বাট সে আছে কি না সেটা বোঝা যায়। আসে, মানে জেনারেলি আগের লাইফের বন্ধু তোমার এই লাইফে আসুক না আসুক, আগের লাইফের শত্রু তোমার এই লাইফে আসবেই। তো এবার তুমি কি করো, তোমার কাজ কি হচ্ছে, ওই আত্মাটাকে, ওই যে সোল, কারণ স্ট্রিংটা কিন্তু সোল টু সেল কানেক্টেড, বডি টু বডি কানেক্টেড নয়। তো তোমাকে হোপোনোপোনো করতে হবে, যেটা খুব ফেমাস। তো হোপোনোপোনো করলে তোমার কর্ডটা কাটে, মানে কর্মাটা রিলিজ হয় বা টাইম লাগে। আর এই লাইফে যে বাবা আছে সে তোমার সাথে যাই করুক না কেন, তোমার তার সাথে ভীষণ ভালো বিহেভ করতে হবে। তাতে কি হবে, তোমার একটা যে কার্মিক প্যাটার্ন সেটা কাটবে। বিকজ এই বাবা যে আজকের লাইফের বাবা, সে যে আগের লাইফেরই বাবা ছিল সেটার কোনো কথা নেই, কিন্তু আগের লাইফের বাবার সাথেও তুমি খারাপ বিহেভ করেছো, এই লাইফের বাবার সাথেও তুমি খারাপ বিহেভ করছো, তাহলে ওটা তোমার একটা সোলের প্যাটার্ন হয়ে যাবে। যতগুলোই বার্থ তুমি নেবে, প্রত্যেক বার্থেই তোমার বাবাকে তুমি অ্যাবিউজ করবে, কারণ তোমার সোলের ওটা নেচার হয়ে যাবে। তো ওটা চেঞ্জ করার জন্য এই লাইফে তোমার বাবার সাথে তোমাকে ভালো বিহেভ করতে হবে, এটা একটা। আর ওই সোলের সাথে তোমাকে ক্ষমা চাইতে হবে, মাইন্ড টু মাইন্ড, যে আমাকে ক্ষমা করে দাও। আর অনেক সময় থাকে আগের লাইফের কোনো সোল, আত্মা, যে এই লাইফে চলে আসে, যেটা আমার হয়েছে। আগের লাইফের কোনো সোল থাকে, হয়তো তুমি কারোর সাথে তার সাথে খারাপ করেছিলে, চান্সেস ওটাই থাকে। তুমি কারোর সাথে খারাপ করেছিলে বা সে তোমার সাথে খারাপ করেছিল, তো তোমার বার্থ হয়ে গেছে, তার বার্থ হয়নি। ওকে, সে কিন্তু অ্যাজ আ সোল তোমার এই লাইফে আসবে, সে তোমার প্রবলেম ক্রিয়েট করবে। সেটার ওই একটাই অপশান, কট কাটিং, আর কোনো অপশান নেই এটার। এবার ধরো কারো ফিনান্সিয়াল প্রবলেম, হেলথ প্রবলেম, সেগুলোর আলাদা আলাদা প্রসেস আছে এই লাইফে ঠিক করার জন্য। কেউ তার আগের লাইফের যে কর্মা, সেই কর্মা নিয়ে তার নিজের লাইফে সে এই বার্থে ক্যারি ফরওয়ার্ডেড হয়েছে কিনা সেটা কি করে জানা যাবে? সেটাই তো রিডিংয়ের মাধ্যমে জানা গেল, যে সেই প্রবলেমটাই এই প্রবলেমে এসছে কিনা। রিডিংয়ে আমার যেগুলো বেরোলো সেটা যখন আমি তাকে জিজ্ঞেস করবো যে তোমার লাইফে কী কী প্রবলেম চলছে, এবার সে বলবে আমার লাইফে এই প্রবলেম চলছে। রিসেন্টলি একজনে করলাম, তো সে আমাকে বললো যে ওর লাইফে ও খুব মানে বদ্ধ জায়গা ভীষণ ভয় পায়। ইভেন এই যে আমরা যে রুমের ভেতর বসে আছি, সেই রুমটা তো, এখানে তো সাফোকেশন হওয়ার কোনো কথা না, কিন্তু একটা বড় হল ঘরেও যদি ওকে দরজা বন্ধ করে রাখা হয়, ওর সাফোকেশন হয়। আর যেটা খুব একটা অসুখে দাঁড়িয়ে গেছে ওর। তো আমি দেখলাম কোনো আগের যে কোনো একটা লাইফে, মোটামুটি ওর জন্ম না খুব এনশিয়েন্ট টাইমে হয়েছিল, আগে ইউরোপের কোনো একটা জায়গায়। তো ওর লাইফ, ওর ওই লাইফটাতে ওকে না অ্যাজ আ কোনো একটা প্রিজনে বন্ধ করে অ্যাজ আ স্লেভ হিসাবে খাটানো হয়েছিল। তো যেহেতু বন্ধ ছিল প্রিজনে, তো এই লাইফে ওই বড় জায়গা থাকলে ওর ফোবিয়া থাকবে, যখনই দেখবে ও গেট বন্ধ হচ্ছে ওর ফোবিয়া স্টার্ট হয়ে যাবে। তো ম্যাচ খেয়ে গেল না। আমি তোমাকে কি জানতে চাইলাম জানো,
পেন্ডিং কর্মাসের ব্যাপারে। হুম ঠিক আছে, সাপোজ আমাদের প্রত্যেকটা মানুষেরই বা প্রত্যেকটা সোলই একটা বার্থ পায় কোনো না কোনো পারপাসের জন্য, হুম সেটা পশু হিসেবে হোক, সেটা পাখি হিসেবে হোক, কি মানুষজনিত হোক না কেন। তো আমাদের সেই পারপাস অনেক সময় আমরা ফুলফিল করার আগেই আমাদের দেহ ছেড়ে দিই বা হুম। মৃত্যু হয়ে যায়। হুম ইদার আমরা সঠিক পথে চলতে পারি না, হুম তাই আমরা ঠিকঠাক ওয়েতে নিজেদের মানে কি বলবো, যে আমাদের কার্মিক প্যাটার্ন থাকে সেটা আমরা ফুলফিলমেন্ট করতে পারি না, বা তার আগেই আমাদের এক্সপায়ার হয়ে যায়, অথবা কেউ সুইসাইড করে ফেলে হুম বা কারোর অপঘাতে মৃত্যু হয়ে যায়। হুম। তো সেই পেন্ডিং কর্মার জন্যই কি মানুষ আবার ফিরে আসে? এবার এটা ধরো অনেকে তো বুঝতে পারছে না যে কী কারণে ফিরে আসছে, তাই বারবার সে একটা মানে এই মনুষ্যজনিতেই সে বারবার স্টাক হয়ে যাচ্ছে, কারণ তাকে তো সেটা ক্লিয়ার করতেই হবে, হুম। তার যে পারপাসটা রয়েছে। বাট সেই ক্ষেত্রে তোমরা কিভাবে হেল্প করো? সেক্ষেত্রে ফার্স্টে দেখতে হবে পাস্ট লাইফেরও এন্ডটা কীভাবে হচ্ছে, ডেথটা কীভাবে হচ্ছে, ওকে, কারণ সেই ডেথটার উপর এই লাইফেরও ট্রমা ডিপেন্ড করছে। মানে যেটা বললাম, আগের লাইফে ওর প্রিজনে ডেথ হয়েছিল, তো এই লাইফে ওই ট্রমাটাই ওর আছে, বন্ধ জায়গা। তো এবার ওর পারপাসটা এখান থেকে এটা বোঝা যায় যে আগের লাইফে যে জিনিসটা হয়েছে সেটা যে এই লাইফেই হবে সেটার কোনো ম্যান্ডেটারি জিনিস নয়, সেটা নাও হতে পারে এই লাইফে। তো ফার্স্ট অফ অল ওকে ওই জিনিসটা শিখতে হবে ওকে এই লাইফে। পারপাসটা মেনলি জানার জন্য তোমাকে হাই একটা মেডিটেটিভ লেভেলে নিয়ে যেতে হবে, যেখানে গিয়ে তুমি তোমার হাইয়ার বিংকে জিজ্ঞেস করবে বা হাইয়ার সেলফকে জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ মাই পারপাস। তুমি জানো না, কারণ তুমি তোমার লোয়ার সেলফ। তোমার হাইয়ার সেলফ যে আছে সে তোমাকে বলতে পারবে যে তোমার পারপাসটা কী। আচ্ছা, তোমার সোল তোমাকে জানাবে তোমার পারপাস কী, তোমাকে আর কেউ জানাবে না। ওকে, আর যদি তুমি কোনো ভগবানের সাথে কোনো দেবদেবীর সাথে একদম কানেক্টেড থাকো, তাহলে সে তোমাকে বলে দেবে যে তোমার পারপাস কী। তাকে কানেক্ট করাতে হবে, ওই অ্যাজ আ মিডিয়াম আমি কাজ করছি এখানে, কানেক্ট করানোর সাথে। যার সাথে দেবদেবীর কোনো আগে থেকেই আছে, কেউ একজন তার সাথে আছে, তার সাথে তো কানেক্ট করানোর কোনো ব্যাপার নেই, সে অটোমেটিক্যালি কানেক্টেড। কিন্তু যখন এই প্রসেসগুলো হয়, মেডিটেশনের প্রসেসগুলো বা এঞ্জেলসের থেকে উত্তর পাওয়া, বা তোমার গার্ডিয়ান এঞ্জেলরা পারপাসে খুব হেল্প করে, পারপাসকে রিচ করতে, ওকে, কারণ সে তোমার পার্সোনাল এঞ্জেল। সবার আগে তারা সাড়া দেবে। আর গার্ডিয়ান এঞ্জেলের কাছে পৌঁছানোর সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে তাদেরকে লেটার লেখা। তুমি একটা পেজ নিলে, ওখানে তুমি তাদেরকে যা বলতে চাও তুমি লেটার লিখে ওটাকে বার্ন করে দিলে, তারপর তুমি ওটাকে ভুলে গেলে। তুমি যদি ওটাকে ধরে বসে রাখো হবে না। আর হচ্ছে নেগেটিভ বিলিভস, কিছু মানুষের নেগেটিভ বিলিভস খুব হয়, মানে কিছু ওরা সবসময় মনে করে যে আমি আনলাকি। এবার যে নিজে মনে করে আমি আনলাকি, তাকে তুমি কোনোভাবেই বোঝাতে পারবে না যে সে লাকি। রিসেন্টলি আমাকে একজন একটা বলল যে তার একটা বেবির জন্য কিছু জিনিস আমি তাকে দিয়েছিলাম, আর তাকে যেই দেবীর পুজো করতে বলেছে, ত্রিপুরা সুন্দরীর করতে বলেছিলাম, বা মন্ত্র তার ছিল। তার লাইফে কোনো কোয়েশ্চেন নেই, তার লাইফে একটাই কোয়েশ্চেন, ছেলে হবে না মেয়ে হবে। আচ্ছা, সো দিস ইজ দ্য প্রবলেম অফ মাইন্ডসেট। এই জিনিসগুলো যত থাকবে তোমার, তো তোমার ওগুলো আরও বেশি ডিলে করবে, মানে তত লেট করে দেবে তোমাকে ওই প্রবলেম জিনিসগুলো। এবার তুমি যদি ছেলে মেয়ের উপর ফোকাসটা না করে তুমি যদি এটা ফোকাস করো যে আমি একটা ইন্টেলিজেন্ট বাচ্চা চাই, মানে সুস্থ বাচ্চা চাই, তাহলে দেখবে তুমি যার পুজো করছো সে ঠিক ভালোই বুঝে তোমার কাছে তাকে পাঠিয়ে দেবে। তো যখন লিমিটেড বিলিভসগুলো হয়ে যায়, সেখানেই বাধাটা মেইনলি লোকের আসে। থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেক ডিপে গিয়ে আজকে কনভারসেশন করলাম। আমার আরও অনেক কিছু জানার ছিল, আরও অনেক কিছু জানার আছে, বাট একটা সিঙ্গেল এপিসোডে এত কিছু জানা পসিবল নয়, কারণ একটা সময়ের পর মানুষও স্কিপ করে বেরিয়ে যাবে। তো আমার মনে হয় যে পরবর্তী যে ডিসকাশনগুলো সেগুলো পরবর্তী কোনো একটা এপিসোডের জন্য তুলে রাখাটাই বেটার। সেক্ষেত্রে আমরা আরও অনেক বেশি গভীরে যেতে পারবো এই টোটাল সাবজেক্টটার। তো গল্পওয়ালাতে এই নিয়ে তুমি থার্ড টাইম এলে, কেমন লাগলো বলো? ভীষণ ভালো, এই জন্য আমি এত দূর এসেছি। ওকে, আশা করি ইন ফিউচারেও আবার আসবে খুব তাড়াতাড়ি। আমরা আবার একটা এরকম ভৌতিক নলেজেবল আড্ডা দেবো, কারণ এই যে স্পিরিচুয়াল অ্যাসপেক্টগুলো, বিশেষ করে পাস্ট লাইফ আফটার ডেথ, ইনফ্যাক্ট তোমার ট্যারো রিডিং থেকে শুরু করে, একটা কথা বলছি তোমাকে, আমি না আগে ট্যারো রিডিংয়ে খুব একটা বিশ্বাস করতাম না,
ঠিক আছে, মানে আমার এটা কোথাও না কোথাও মনে হতো, দেখো আমি একটা সময় ছিল যখন আমি স্পিরিচুয়ালিটিতেও বিশ্বাস করতাম না, মানে স্পিরিচুয়ালিটি বলাটা ভুল, মানে না আমি নেগেটিভ মানতাম না আমি পজিটিভ মানতাম, আমি এই লাইফটাকেই আমাদের সুপিরিয়ার ভাবতাম যে এর পর কিছু হয় বা ভগবান বলে কিছু আছে বা ভূত বলে কিছু হয়, এসব কোনোটাই আমি মানতাম না। দেন আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই লাইফের একটা ফেজ আসে যখন তারা এই একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে গিয়ে আবার সব কিছু বিশ্বাস করতে নতুন করে শুরু করে, তখন তারা একটা চেঞ্জ দেখতে পায়, তাদের লাইফের একটা ট্রান্সফরমেশন দেখতে পায়, ফিল করে। তো আমারও সেরকমই হয়েছিল। তো এক্স্যাক্টলি এই সেম পয়েন্ট অফ ভিউতেও আমি ট্যারো রিডিংটাকে মানতে পারতাম না, তার কারণ আমার কোথাও না কোথাও মনে হতো যে এই যে ট্যারো রিডিং আর দেখবে ওই তোতা পাখি হয় না, সে কার্ড তোলে, ব্যাপারটা অনেকটা সিমিলার। তো যাই হোক না কেন, আমি ভাবতাম যে একটা কার্ড কি করে মানুষের ভবিষ্যৎ বলতে পারে, কারণ কার্ড তো আগে থেকেই এক্সিস্ট করছে, এরকম তো না যে মানুষটাকে দেখার পর সেই কার্ডটা বেরিয়ে এসছে। তো যাই হোক, তারপরে আমি তোমার কিছু কথা তুমি আমাকে আগের পডকাস্টে বলে গেছিলে, সেই রিলেটেড আমি কিছু মানুষের লাইফস্টাইল সম্পর্কে মেলানোর চেষ্টা করেছিলাম। তো সেটা সামহাও আমি অনেক সিমিলারিটি পেয়েছিলাম তোমার ওই জাজমেন্টের থ্রুতে। ইনফ্যাক্ট আমার চেনা পরিচিত আরও একজন আছে যে ট্যারো রিডার, এবার তার সাথে যখন আমি কথা বলছিলাম সে তখন বলেছিল, মানে একটা পার্টিকুলার মানুষকে নিয়ে আমরা কথা বলছিলাম, তো বলেছিল যে এই মানুষটার না স্কিনে প্রবলেম আছে। তো আমি কোনোদিন তার স্কিন প্রবলেম দেখিনি, ঠিক আছে, বাট লেটার আই গট নো দ্যাট কি সত্যি তার স্কিনের প্রবলেম আছে, ঠিক আছে। তো এইভাবে বিশ্বাসটা জন্মায়। তো এইগুলো নিয়ে আরও অনেক বেশি ডিপ ডাইভ করব পরবর্তী কোনো এপিসোডে। যেখানে যেটা আমি এঞ্জেল আর ডেভিলদের সাথে বললাম, এবার ধরো যারা এরকম আছে না খুব লস্ট, আমি কমেন্টে দেখি যারা লস্ট, তারা জানে না তারা কি করবে, বা এঞ্জেলের উপর বিলিভও করতে পারে না, ভয় পায় যদি, এবার আজকের পডকাস্টের পর তো আরও বেশি ভয় পাবে যে এঞ্জেলকে ডাকার জায়গায় আমার ডেভিল না চলে আসে। তো তাদের জন্য একটাই জিনিস, যদি কিচ্ছু কোথাও অপশান কিচ্ছু না দেখতে পাও, যেটা আমার লাইফে সবচেয়ে বেশি ওয়ার্ক করেছে, জাস্ট একটা ঘটি জল নিয়ে তুমি ভোলে বাবার টেম্পলে চলে যাও, তুমি মহাদেবকে যখন পুজো করা স্টার্ট করবে, এভরিথিং উইল ফল ইনটু প্লেসেস, তোমাকে অ্যাকচুয়ালি কাউকে ওই মুহূর্তে দরকার হবে না। একদমই তাই। আর ইনফ্যাক্ট আমি যাই স্পিরিচুয়াল প্র্যাকটিস করি না কেন, আমি যেরকমই প্র্যাকটিসের মধ্যে থাকি না কেন, মহাদেবকে জল অর্পণ করাটা আমার সবসময় আমার একটা লাইফ স্টাইলের মধ্যে, এটার কোনো সাবস্টিটিউট নেই। ইনফ্যাক্ট তুমি তার অবতারের পুজো করছো, মানে তুমি হনুমানজির পুজো করছো, সেও তো মহাদেবেরই অবতার, বাট স্পেসিফিক্যালি আমার মনে হয় তোমার মহাদেবকে জল অর্পণ করাটা ভীষণভাবে দরকার, অ্যাটলিস্ট নিজের লাইফের গ্রাউন্ডিংটাকে একদম একদম ঠিক আছে। তো এটা আমারও পার্সোনালি খুব মানে ফিল হয় যে কারণ ওই একজন রয়েছে, ঠিক আছে, মানে যার কেউ নেই, যখন একটা মানুষের সব দিক হারিয়ে যায় তখন তার একটা জায়গা থাকবে, একজন থাকে, সেটা হচ্ছে যে সবার দ্বারা রিজেক্টেড, ওর দ্বারা সে অ্যাকসেপ্টেড হয়। একদম। থ্যাংক ইউ সো মাচ মধুমিতা, ভীষণ ভালো লাগলো আজকের এপিসোডটা করে। খুব তাড়াতাড়ি তোমার সাথে আবার দেখা হবে, আবার কোনো একটা নতুন রোমহর্ষক ঘটনা প্লাস আরও নলেজেবল অ্যাসপেক্ট নিয়ে আমরা কথা বলবো। থ্যাংক ইউ। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। শনিবার আসছি আরও একটা মারাত্মক হরর এক্সপিরিয়েন্স নিয়ে।